বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধাও আমাকে, কোথা থেকে তুমি এলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জালালাবাদ টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের চতুর্থ পর্ব। আমাদের সাথে আজকের পর্বে আছেন তিনজন গুণী আবৃত্তি শিল্পী। আমরা তাদেরকে পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে এক এক করে। প্রথমে আছেন আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ শিমুল। স্বাগতম। হ্যাঁ, আমরা ফুল স্ক্রিন ধরে বেলায়েত ভাইকে প্রথমে একটু দেখে নেই। হ্যাঁ। ধন্যবাদ আচ্ছা। জালালাবাদ আচ্ছা। টিভিকে আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। শিমুল, তোমাকেও ধন্যবাদ জানাই। আচ্ছা, এরপর আমি ডেকে নিচ্ছি বর্ণালী সরকার। বর্ণালী সরকার পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পী, তাকে আমরা স্ক্রিনে নিয়ে নিচ্ছি। আহ, বর্ণালী নমস্কার। সরকার। আচ্ছা। অনেক জালালাবাদ স্বাগত। টিভি থেকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমন্ত্রণ জানানোর জন্য। আর শিমুল, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক আদর। আচ্ছা, এত অসংখ্য সুন্দর ধন্যবাদ। করে তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছো। আচ্ছা আচ্ছা, খুব আমরা ভাল আরো লাগছে কথা তোমাকে বলবো দেখতে দিদি, আমরা আজকে। একটু, হ্যাঁ, হ্যাঁ। হুম। সুদীপ্তকে আমরা নিয়ে নেই। আমাদের সাথে নেকো। আছে সুদীপ্ত রায়, আসানসোল থেকে। আমাদের বন্ধু, নমস্কার। আবৃত্তি শিল্পী। হ্যাঁ, সে আবার মিডিয়া পার্সোনালিটি, উপস্থাপক ডিডি বাংলা। আচ্ছা, এক এক করে আমরা সকলের সাথে গল্প করব, আমরা কমেন্টস পড়বো, আড্ডা দেব, কবিতা শুনবো। তারপরে আমরা অনেক কিছু নিয়েও আমরা আমাদের পরিকল্পনা নিয়েও কথা বলবো। এইসব নিয়ে আমাদের আড্ডা জুড়ে যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে আমরা প্রথমেই অনেক শুভেচ্ছা জানিয়ে রাখছি, কারণ দর্শকদের জন্যই আমাদের এই আয়োজন। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আজকে 4টি পর্ব আমরা করতে পারছি, এবং এই পর্বে আমরা দুজন অতিথির বদলে তিনজন অতিথিকে আমাদের সাথে পেয়েছি, সেটিও আমাদের একটি বড় পাওয়া। সেই পাওয়াকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসা, আপনাদের ভালো লাগায় আমরা পুরাটা সময় জুড়ে আপনাদের সাথেই থাকবো। প্রথমে আমরা একটু কবিতায় চলে যাই। কথা, কবিতা ও আড্ডা আমাদের এই অনুষ্ঠানের নাম। তো একটু কথা বলে নেই, আবার একটু কবিতা শুনে নেই, তারপরে না হয় আড্ডাও দেবো আমরা। প্রথমে চলে যাচ্ছি বেলায়েত হোসেন ভাইয়ের কাছে। বেলায়েত ভাই, আপনি আমাদের আজকে কি পরিবেশনা শোনাবেন? আহ, ধন্যবাদ জানাই শিমুল আবার তোমাকে। সময়টা তো বড় সংকীর্ণ একটি সময়ের মধ্যে আমরা কাটাচ্ছি। অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যে গোটা পৃথিবীতে মানুষ অত্যন্ত বিপন্ন এখন। এবং এমন জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত সময় বোধহয় এর আগে কখনো আসেনি, আমরা দেখিনি বহুকাল থেকে। তো সেই সময়ের উপরই তাৎক্ষণিকভাবে অনেক কবির অনেক লেখা আছে। তার মধ্যে অনেক কিছু কবিতা আমি ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে, প্রচার হয়েছে। তার মধ্যে একটি কবিতা, পৃথিবী একত্র হওয়া, বিমল গুহর কবিতা, আমি আবৃত্তি করছি। আবারও জানাই জালালাবাদ টিভিকে কৃতজ্ঞতা আমাকে। শুরু করছি আজকের অনুষ্ঠানের আমার প্রথম কবিতা, পৃথিবী একত্র হওয়া, কবি বিমল গুহ। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। এই যুদ্ধ দেশে দেশে পরাক্রান্ত ভল্লুকের উন্মাদ চিৎকার নয় কোনো। এই যুদ্ধ ট্রিলিয়ন ডলারের মারণাস্ত্র ব্যবহার নয়। এই যুদ্ধ প্রতিপক্ষ করোনার অস্থির উন্মত্ত নাচ দেশে দেশে আজ। তবে কি এলিয়েন ওই ভিন গ্রহ থেকে এসে ছড়ালো সন্ত্রাস? তবে কি এই গ্রহখানি অন্যের দখলে চলে যাবে? আর যদি এ তাণ্ডব মানুষের ভুল কোনো গবেষণার ফল, আর যদি কান কথা সত্য বলে প্রমাণিত হয় কোনোদিন, তবে এর মহামূল্য দিতে হবে অনাদি অনন্তকাল এই আমাদের। সমগ্র পৃথিবী আজ শঙ্কিত ভীষণ। সভ্যতার চূড়ায় দাঁড়িয়ে মানুষ কি করে আজ মারণাস্ত্রের সল্লাসে প্রতিদিন কি করে মজুদ করে আণবিক বোমার ভান্ডার? এই প্রশ্ন সভ্য পৃথিবী, এই প্রশ্ন কল্যাণ রাষ্ট্রের। আধারের দিন আজ শেষ, এখন বিজ্ঞান এসে আলো জেলে শাসন করছে পৃথিবীকে। যে বিজ্ঞান মানব কল্যাণ, যে বিজ্ঞান সৃষ্টির রহস্য উন্মোচন, তবে কি বিজ্ঞান আজ উন্মাদের ধ্বংস খেলার উল্লাস? তবে কি বিজ্ঞান আজ দেশে দেশে জীবাণু অস্ত্রের গবেষণা, পরিব্যাপ্ত আকাশের নীলে কৃষ্ণ ধোঁয়ার আচ্ছাদন, দিকে দিকে মরণ মরণ গোল্লা ছুট?
বিজ্ঞানের মহিমা ও আণবিক শক্তির কাছে মুখ থুবড়ে আজ পরাক্রান্ত শক্তিগুলো কি সহজে মেনে নেয় ধ্বংসের প্রস্তাব। কোন চুক্তি টেকে না সে দুর্বৃত্তের কাছে, কুটো বুদ্ধিও যেন কালো শক্তির কাছে পরাভূত। বরং আমরা দেখি নব নব শক্তির উত্থান, বরং আমরা দেখি দেশে দেশে অসম অস্ত্রের ঝনঝন, নব নব মাতলামি সন্ত্রাসের অশুভ তাণ্ডব। দেখি আঁধারের পথে প্রমাণ এক উন্মত্ত সমাজ। এখনো সময় আছে, এখনো বিবেক যদি সাড়া দেয় সভ্য মানুষের, এখনো মানুষ যদি ফিরে যেতে পারে এই প্রকৃতির কাছে, তবে ঢের ভালো। তবে কি অস্ত্র প্রতিযোগিতা আমাদের বন্ধ হয়ে যাবে এই বেলা? তবে কি মানুষ তার বিবেকের দায় নিয়ে দাঁড়াবে এখন? যুথবদ্ধ উঠবে কি মেতে আর বার প্রাণঘাতী করোনার বিরুদ্ধে? যেমন এ যুদ্ধ মানব যুদ্ধ, প্রকৃতির প্রতিশোধ থেকে যদি বাঁচার যুদ্ধ হয় মানব জাতির। পৃথিবী একত্র হও আজ, সভ্য হও মুক্ত প্রতিবেশী, সভ্য হও, সভ্য হও। বাহ, খুব চমৎকার, অসাধারণ প্রথম পরিবেশনাটাই একদম মন ছুঁয়ে গেল। আমাদের এখন তো আমাদের সময়টা সেরকমই একটা সময়, আমরা লকডাউনে আছি বাড়ির ভিতর বসে। তারপরে ঘরে বসে এই জালালাবাদ টিভি যে আমাদের একটি দারুণ সুযোগ করে দিয়েছে আমাদের প্রিয় আবৃত্তি শিল্পীদের আবৃত্তি পরিবেশনার, সেটি কিন্তু আমাদেরকে খুবই মুগ্ধ করছে এবং আমাদের সময়টা খুব ভালো কাটছে। তার মধ্যে বেলায়েত ভাইয়ের মুখে কণ্ঠে এরকম দারুণ একটি কবিতা শুনলাম। আমরা বেলায়েত ভাইয়ের ছেলেবেলার গল্প একটু শুনবো, একটু বর্ণালীদির কাছে একটা দুটো লাইন কবিতার শুনে আসি, আবার ঘুরে ঘুরে আমরা সকলের একটু ছেলেবেলা স্মৃতিচারণ আজকে শুনবো। বর্ণালী দিয়ে আপনি আমাদের কি শোনাবেন প্রথমে? আচ্ছা, প্রথমে এই বেলায় যেটা শুরু করলো না, সত্যি ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি, প্রত্যেকেই ঘরের মধ্যে আছি এবং মানসিকভাবে বিধ্বস্ত আমরা। তো রবীন্দ্রনাথ, মানে রবীন্দ্রনাথের কবিতা প্রতিটা লাইনে যেন যে কবিতাটা আমার মনে হচ্ছে বলি যে এখনকার পরিস্থিতির সাথে এত মিল আমি খুঁজে পাচ্ছি কবিতাটার মধ্যে। আর প্রতিটা সময় তো দুঃখে আনন্দে সবসময় রবীন্দ্রনাথ আমাদের সাথে থাকে। তো আমার মনে হলো এই কবিতাটা একটু বলি যে এখন দিদি যে আপনার কঠিন মাথাটা একটু পরিস্থিতিতে আমরা কেটে যাচ্ছে, যাচ্ছি। বর্ণালী দি আপনার মাথাটা একটু কেটে এবার যাচ্ছে। ঠিক হ্যাঁ আছে। এবার ঠিক, এবার সুন্দর, হ্যাঁ এবার দারুণ লাগছে দিদি। হুম, ঠিক আছে, হ্যাঁ, দিদির তো পরিবেশনা সেই শুনলাম। কবিতাটা আমার মনে উৎসর্গ কাব্যগ্রন্থ থেকে 31 নম্বর কবিতা। আজিকে গহন আজিকে গহন কালিমা লেগেছে গগনে ওগো, দিক দিগন্ত ঢাকি। আজিকে আমরা কাঁদিয়া সুধাই সঘনে ওগো, আমরা খাঁচার পাখি। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি কি আসিল প্রলয় রাত্রি ঘোর। চিরদিবসের আলোক গেল কি মুছিয়া, চিরদিবসের আশ্বাস গেল ঘুচিয়া। দেবতার কৃপা আকাশের তলে কোথা কিছু নাহি বাকি। তোমা পানে চাই কাঁদিয়া সুধাই, আমরা খাঁচার পাখি। ফাল্গুন এলে সহসা দক্ষিণ পবন হতে, মাঝে মাঝে রহি রহি আসিত সুবাস সুদূর কুঞ্জ ভবন হতে। অপূর্ব আশা বহি হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, মাঝে মাঝে যবে রজনী হইত ভোর। কি মায়া মন্ত্রে বন্ধন দুঃখ নাশিয়া, খাঁচার কোণেতে প্রভাত পোষিত হাসিয়া। ঘন মশিয়া কালোহার শলাকা সোনার সুধায় মাখি, নিখিল বিশ্ব পাইতাম প্রাণে আমরা খাঁচার পাখি। আজি দেখো ওই পূর্ব অচলে চাহিয়া হোথা, কিছুই না যায় দেখা। আজি কোন দিকে তিমির প্রান্ত দাহিয়া হোথা, পরেনি সোনার রেখা। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি আজি শৃঙ্খল বাজে অতি সুকঠোর। আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহিরে, কার সন্ধান করি অন্তরে বাহিরে। মরিচিকালে জোড়াবো নয়ন, আপনারে দিব ফাঁকি। সে আলোটুকুও হারাইছি আজি আমরা খাঁচার পাখি। ওগো আমাদের এই ভয়াতুর বেদনা যেন তোমারে না দেয় ব্যথা।
পিঞ্জর দ্বারে বসিয়া তুমিও কেঁদো না যেন, লয়ে বৃথা কুলতা। হৃদয় বন্ধু, শুনো গো বন্ধু মোর, তোমার চরণে নাহিত লৌহ ডোর। সকল মেঘের ঊর্ধ্বে যাও গো উড়িয়া, সেথা ঢালো তান বিমল শূন্য জুড়িয়া। নেবেনি নেবেনি প্রভাতের রবি, অহো আমাদের ডাকি। মুদিয়া নয়ন, শুনি সেই গান, আমরা খাঁচার পাখি। বাহ, চমৎকার পরিবেশনা। বর্ণালী দিয়ে মন ছুঁয়ে গেল একদম কবিতাটা। একদম আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এরকমই, আমাদের মনটা একদম দ্রবীভূত করে দেয়, একটা অন্য জগতে নিয়ে যায়। একটু সুদীপ্তর প্রতিটা কাছে শুনে আসি। হুম, হ্যাঁ, অবশ্যই। সুদীপ্ত আমাদের কি পরিবেশনা নিয়ে আজকে হাজির হয় দেখি। সুদীপ্ত আমাদের আসানসোল থেকে আবৃত্তি শোনাবে। সুদীপ্ত, নেট ঠিক আছে ওদিকে? তো একটু আমপানে নেটের প্রবলেম ছিল বোধহয়। হ্যাঁ, না এদিকে আমফান খুব একটা হয়নি, কিন্তু নেটটা একটু একটু মাঝে মাঝে ব্লিঙ্ক করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সুদীপ্তর প্রথম পরিবেশনাটা শুনে নেই, তারপর আমরা একটু আড্ডা দিয়ে নেবো আবার খানিকক্ষণ। সব থেকে সব থেকে যেটা ভালো লাগছে যে আমরা বিভিন্ন প্রান্তে বসে আছি। শিমুল দি, তুমি বাংলাদেশে বসে আছো, আহ বর্ণালী দি কলকাতায় বসে আছে, আমি আসানসোলে রয়েছি। আবার যেখান থেকে এই এই অনুষ্ঠানটা হচ্ছে সেটা লন্ডন থেকে। কিন্তু সবাই হুম। আমরা যে ভাষায় কথা বলছি সেটা বাংলা ভাষা। এই বাংলা ভাষা এতটাই আমাদের আপন, তো আমি প্রথম যে কবিতাটা বলবো সেটাই বাংলা ভাষাকে নিয়ে আমাদের অত্যন্ত পরিচিত একটা কবিতা, কবি শামসুর রহমানের। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে। উদার গৈরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে। গো রাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া, সত্তা তার আশা বরি। নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া। আর একুশের প্রথম প্রভাত ফেরি, অলৌকিক ভোর। জানি না সুদীপ্ত, কেন জানি না স্ক্রিন থেকে একটু সরে সরে যাচ্ছে না, একটু বোধহয় নেটের সমস্যা হচ্ছে কিনা। নেটের একটু সুদীপ্ত, সমস্যা হচ্ছে। হ্যাঁ সুদীপ্ত, কি আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে কিন্তু পাচ্ছি। তোমার স্ক্রিনে তোমার ছবিগুলো কেঁপে কেঁপে আসছে। আচ্ছা, অসাধারণ আচ্ছা, পরিবেশনা ছিল, কিন্তু তোমার ভয়েস আমরা পুরোপুরি ভালোভাবেই শুনতে পেয়েছি। ভীষণ একটা ভালো লাগা। ও এমনি মঞ্চে যে অসাধারণ পারফরমেন্স করে, আম, ওর মঞ্চের পারফরমেন্স দেখলে সত্যি অন্যরকম। আহ, তারপরে ওর স্ত্রী যে নাচে ওর সাথে, সেটিও কিন্তু একটা দারুণ ব্যাপার। আমি নিজে সচক্ষে একটা অনুষ্ঠানে হাজির হতে পেরেছিলাম আসানসোলে, সেটি আমি দেখেছি বলেই জানি। আধা ঘন্টা তারা একদম একদম। দুজন মিলে যে পরিবেশনা করেছিল, সেটি কিন্তু দর্শক একদম মানে চুপ হয়ে যে কিভাবে শুনলো, এবং আবার রিকোয়েস্ট এসেছিল যে এটি আবার করার জন্য। সেটি আমার একদম এখনো মনে দাগ কেটে আছে। তো আবার আসবো সুদীপ্ত তোমার কাছে, আমরা একটু বেলায়েত ভাইয়ের কাছে চলে যাই। বেলায়েত ভাই, আপনার এই যে আবৃত্তি, আপনি অনেক ব্যস্ত আমি জানি, আবৃত্তি অঙ্গনে আপনার অনেক বছরের পদচারণা। আপনি একটা উচ্চ পদস্থ ব্যাংকের জায়গায় আছেন। তো সেখান থেকে এত কিছু করে, তারপর আবার উদীচীতে আপনি সভাপতি মণ্ডলীর সদস্য, এই সব এত কিছু করে কিভাবে আপনি সময় বের করছেন আবৃত্তির জন্য যে এটা আপনার ভালোবাসা? এটা শিমুল সম্পূর্ণ আমি মনে করি নিজের উপর ডিপেন্ড করে, যে নিজের উপরই নির্ভর করে। আমি কি করতে চাই, কি কাজটুকু করতে চাই, প্রতিটা মানুষই পারে যদি ইচ্ছা শক্তিটা প্রবল হয়। আর ইচ্ছা শক্তির ক্ষেত্রে ছোটবেলা থেকেই যেহেতু সংস্কৃতি বলয়ে মানুষ হয়েছি, চর্চা করছি। এবং একটি সময় ছিল যখন পরিবার থেকে বলা হতো
যে এই এই গন্ডি, স্কুলের গন্ডি পেরুলে, কলেজের গন্ডি পেরুলে, বিশ্ববিদ্যালয় পেরুলে এগুলো আর থাকবে না। কিন্তু তা তো আর হয়নি, সেগুলো করেই গেছে। এবং তার সঙ্গে যখন আমি পেশাগত ব্যাপারে একেবারে বিপরীত ধর্মী একটি পেশায় নিযুক্ত হয়েছিলাম, যোগ দিয়েছিলাম, পরবর্তীকালে আমি সময়টাকে ভাগ করে দিই। একটা কথা আছে না যে টাইম ম্যানেজমেন্ট, একটি কথা আছে। সেই টাইম ম্যানেজমেন্ট হচ্ছে আমি যখন যেই কাজটি নিয়ে আসি সেই কাজটিকে মুখ্য বলে ধরে নিয়েছিলাম। তো যখন আমি পেশাগত ক্ষেত্রে আছি তখন ঠিক ওই সময়টুকুকে যথেষ্ট মনে করতাম যে এই জায়গায় আমার মনোযোগ দিতে হবে। আবার ঠিক যখন বেরিয়ে এসেছি তখন আমি অন্য মানুষ, তখন সংস্কৃতি, তখন এই আমার শিল্প সাহিত্য নিয়ে। এভাবে আমি এতকাল করে এসেছি এবং মনে হয়েছে আমার কোনো অসুবিধা হয় না। খুব ভালো লাগলো বেলায়েত ভাই। আমি আপনাকে একটু পারমিশন নিয়ে আমি কিছু হ্যাঁ, মেসেজ একটু পড়ে ফেলি। হ্যাঁ, অনেক বন্ধুরা। আচ্ছা, আমি হ্যাঁ, নিশ্চয়ই অপারেটরকে নিশ্চয়ই। অনুরোধ করছি আমাকে একটু স্ক্রিনে আনার জন্য, এবং আপনাকে অনুরোধ করছি যারা অপারেট করছেন যখন যে পরিবেশনা করে আমাকে ছাড়া বাকি দুজনকে একটু অফ করে রাখলে স্ক্রিনে তাদেরকে ভালো লাগবে, কারণ অনেকের নেটে প্রবলেম হচ্ছে। সেই জন্য আসলে আমরা যেহেতু অপারেট আরেকজন করছে আর উপস্থাপনা আরেকজন, একটু গ্যাপ থেকেই যায়। সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক আপনাদের কাছে। কেউ কেউ লিখছেন সাউন্ডের একটু সমস্যা। হ্যাঁ, ইন্টারনেট আসলে সবার সমানভাবে কাজ করছে না। তো আমরা একটু বন্ধুদের কাছে চলে যাই যারা আজকে আমাদের পরিবেশনার সাথে যুক্ত আছেন, শোনার জন্য, দেখছেন এবং আমাদের সহযোগিতা করছেন, ভালোবাসছেন, আমাদেরকে অনুপ্রাণিত করছেন। প্রথমে আছে সৌদি আরব থেকে মতি রহমান আছে, আছে সঞ্চিতা ব্যানার্জি, বলছে একটু সাউন্ডের প্রবলেম। আমরা দিদি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জুয়েল সাদাত আছে, উনি একজন উপস্থাপক এবং আমাদের খুব ভালো বন্ধু, লিখেছে সুন্দর সুন্দরম। আচ্ছা, এছাড়া আরো আছে কামাল কৃষ্ণ রয়, আছে তাপসী সিনহা, আছে বিপ্লব শরীফ, আছে মুন কুইন, নজরুল ইসলাম মন্ডল, দেবব্রত দেবরায়, উনি হচ্ছে ত্রিপুরা থেকে আমার দাদা, উনি জয়েন করেছেন। সুস্মিতা ঘোষ জয়েন করেছেন। লক্ষ্মণ রয় আছেন, সঞ্চিতা চক্রবর্তী আছেন, আসিফ কামাল, ফারুক বাড়ি, নাসিমা খান বকুল, আচ্ছা সেলিমুজ্জামান সিদ্দিক, এরা সবাই আমাদের সাথে অনুষ্ঠান দেখছে এবং আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। তো আপনাদের আমিও আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। সকলের ব্যস্ততম সময় থেকে আমাদের এই জালালাবাদ টিভির জন্য আপনারা যে সময় বের করে আসলেন সেটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন চলে যাব আবার পরিবেশনায়। প্রথম তো আমরা একটি করে কবিতা শুনলাম, এবার বেলায়েত ভাইয়ের কাছে আবার চলে যাচ্ছি। বেলায়েত ভাই আমাদের কি শোনাবে দেখি। এবার আমি যেতে চাই মুক্তিযুদ্ধের একটি কবিতা পড়ি। মুক্তিযুদ্ধ যখন আমরা থেকে পড়ি, হয়, তখন আমাদের বেলায়েত বাঙালি ভাই যে আপনাকে আমরা মুক্তিযুদ্ধ দেখতে করতে পাচ্ছি পারে। না, ভিডিওটা কি অফ করা আছে? আহ, বেলায়েত না ভাইকে না, কেন সব যেন, তো কিন্তু আপনাকে অন আমরা আছে দেখ, তো, ভিডিও তো হ্যাঁ অন। কিন্তু বেলায়েত ভাইকে আমরা কেন জানি না, একটুখানি নেটের সমস্যা কিনা। কেন কেন? আচ্ছা বেলায়েত ভাই, আমরা শুনতে শুনতে হয়তো আপনি চলে আসবেন। হ্যাঁ বেলায়েত ভাই, আপনার মনে হয় ভিডিওটা অফ করা আছে, একটু দেখবেন ভিডিওটা। আপনার সাউন্ড পাচ্ছি কিন্তু। কিন্তু আমার এখানে অন আছে, অন। আচ্ছা, কেন জানি না আজকে আসলে নেটের হ্যাঁ, হাতে, হ্যাঁ, বুঝতে পারছি। ইন্টারনেট আমাদের আসলে নাগালের বাহিরে, আমাদের কিছু করার থাকে না, মাঝে মধ্যে এরকম প্রবলেম গুলো ফেস করতেই হয়। একদম আমার এখানে অন আছে, কিন্তু ওখানে কেন যুক্ত হচ্ছে না আমি বুঝতে পারছি না। আপনার ভয়েস আমরা এখানে অন। শুনতে পাচ্ছি, আপনার কণ্ঠ খুব সুন্দর হ্যাঁ, সুন্দর শুনতে পাচ্ছি, ক্লিয়ার, কিন্তু ফেসটা কেন জানি না আসছে না। তাহলে কি আমরা একটু বর্ণালীদিকে নিয়ে নেব একটা মিনিট? হ্যাঁ, 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 মনে হয় তাহলে আমরা, বড়দের এর মধ্যে হ্যাঁ, আবার যদি চেঞ্জ হয়। আচ্ছা বর্ণালীদিকে আমরা একটু দেখি। বর্ণালীদির, হ্যাঁ বর্ণালীদি, তাহলে তুমি, দিদি আমি আপনার পরের পরিবেশনায় চলে যাই। আপনার পরিবেশনা শুনবো, কি করবেন এবার, নজরুল, রবীন্দ্রনাথ, আচ্ছা। আম, বা আপনার নিজের পছন্দের আহ ভালোবাসা। হ্যাঁ, নজরুলও করব। তার আগে আমার মনে হয় কি, এখন তো বর্ষাকাল চলছে, আজকে তো এখানে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো বর্ষা মানেই তো মনে হয় যেন একটা প্রেম, বর্ষা প্রেম সব মিলেমিশে একাকার হয়ে যায়। তো সেরকমই একটা খুব বর্ষা এবং প্রেমের কবিতা আমার খুব শোনাতে ইচ্ছে করছে। শুভ দাশগুপ্তর লেখা, মেঘ বলল। মেঘ বলল যাবি, অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেয়ে, যাবি, আমার সঙ্গে যাবি?
দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি, আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরায় ধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসে প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, এই মেয়ে, তুই যাবি, আমার সঙ্গে যাবি? যাব না মেয়ে, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব, একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ার নতুন রঙ্গে যাব রে মেঘ, যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব। বাহ, চমৎকার! আমাদের জয়দীপদা দেখছেন কলকাতা থেকে, আমাদের কবি বন্ধু। খুব ভালো লাগছে। শুভাশিস মিত্র আছেন, সঞ্চিতা আছে, আরো অনেক বন্ধুরা যোগ হয়েছে। সকলেই বলছে পরিবেশনা ভীষণ ভালো লাগছে। দেখি বেলায়েত ভাইকে একটু কানেক্ট করে নিই, তারপরে আবার কথা শুনবো। গাজীপুর থেকে শুভেচ্ছা জানিয়েছে শাফিউদ্দিন, আমাদের বন্ধু আসলে সারা পৃথিবীর বন্ধুরা দেখছে। সৌদি আরব, কাতার, ওদিকে ব্রাজিল, ওদিকে মধ্যপ্রাচ্য, ভারত, আবার এদিকে বাংলাদেশের গাজীপুর, সাতক্ষীরা, খুলনা, সবাই। এই যে কি ভালো লাগা! একসাথে এমনি দেখা হয় না, কিন্তু আম, ইন্টারনেটের এই অনুষ্ঠানের বদলেতে এবং জালালাবাদ টিভি যে একটা দারুণ সুযোগ করে দিয়েছে আমাদের পাশাপাশি বসে এই অনুষ্ঠান করার, মনে হচ্ছে ড্রয়িং রুমের পাশে বসে আছে। জয়দীপ আবারও এসেছে, লিখেছে আহ দেখছি, ভালো লাগছে, ভীষণ ভালো লাগা। জয়দীপ দা সাথে থাকবেন, অনেক ধন্যবাদ। বেলায়েত ভাইয়ের পরিবেশনাটা শুনে নে, শুনতে শুনতে আমরা থেমে গিয়েছিলাম। বর্ণালীদি যেহেতু মেঘের মেঘমাল্লারে চলে গেল, তাহলে আমি একটু ঘুরিয়ে ফেলি। মুক্তিযুদ্ধের কবিতাটা একটু পরেই যাই, যেহেতু একটু বৃষ্টি এবং মেঘের ঘন জানি ঘটার বলে ব্যাপার রাখি, আছে। বর্ণালীদি, তার সাথে মিলিয়ে আহ, আহ বর্ণালীদি কিন্তু খুব রবীন্দ্রনাথের চাচ্ছিল। বেলায়েত ভাই একটুখানি আমি মাঝখানে বললাম, বর্ণালীদি হ্যাঁ, বারবারই বলছিল বেলায়েত ভাইয়ের সাথে ওনার কবিতা আবৃত্তি অনুষ্ঠানে খুব ভালো লাগে বলে, আমরা কি মিলেমিশে করতে পারি। তো আমার মনে হয় সেই হ্যাঁ, হ্যাঁ, ধারাবাহিকতাটাই আমরা বেলায়েত অনেক ভাইয়ের অনেক মাথায় আছে। অনেক অনুষ্ঠানে, হ্যাঁ, আমরা অনেক অনুষ্ঠানে যুক্ত ভাবে করেছি সেই ইয়েতে, সেটাই এবং আছে। সেই রকম একটা কেমিস্ট্রি আমাদের আছে। তা আমি আহ রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলিতে যাই। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ে, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মধ্যে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আঁধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল পুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে,
আমি জানি আর জানে সেই মেয়ে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তা কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি খনি আসে চিতে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তা কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ে, কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। কালো মেঘ হয়নি নামটি জানা, ক্যানভাসে আঁকা ছবি বললে হবে কম। রবি ঠাকুরের সেই যে জানা একটি গানের বুলি, তেমন করে ডাকবো না হয় আমিও কৃষ্ণকলি। কালো রঙের মেয়েটির হয়নি জানা নাম, ক্যানভাসে আঁকা ছবি বললে হবে কম। চিরকুটেতে এমন করে 4টে লাইন মোটে, অপমানের জীবন মেয়েটির পাল্টে গেল বটে। দুধের সাথে হলুদ মাখতে কেটেছে বালিকা বেলা, মাসি পিসিরা কথায় কথায় করেছে কত হেলা। মায়ের কষ্ট দীর্ঘশ্বাস একটু একটু বাড়ে, বাবা দোকানে দোকানে ঘোরেন ক্রিম জোগাড় করে। চাপা পড়ে কালুমির অন্য সকল গুণ, পরিবারের মুখে নাকি দেবে কালি চুন। পাড়াপড়শির ঘুম হারাম, হবে না কো বিয়ে, বাপের বাড়ি থাকতে হবে আই বুড়ো নাম নিয়ে। বদলে গেল সেই মেয়েটির দুঃখে গড়া জীবন, রবি ঠাকুরই পাঠিয়ে দিলেন তারই মতনই এক মন। কালো হবার দুঃখ এবার গেল বুঝি ঘুচে, চণ্ডালিকার জীবন থেকে অশ্রু গেল মুছে। জল দাও, জল দাও, ডাকলো কেউ দূর থেকে, জীবনের সব অপ্রাপ্তিগুলো ধরা দিল সুখে। হৃদয় যেন উঠলো নেচে ময়ূর পেখম মেলে, চিরকুটি বদলে দিল বন্ধ দুয়ার খুলে। হৃদয় যেন উঠলো নেচে ময়ূর পেখম মেলে, চিরকুটি তার বদলে দিল বন্ধ দুয়ার খুলে। এটি বাহ, আমার এটা নিশ্চয়ই তোমার চিরকুটের তোমার লেখা বাহ, শিমুল। আমার নিশ্চয়ই তোমার নিজের লেখা চিরকুটের হ্যাঁ, কৃষ্ণকলি। বুঝি। আপনার কবিতাটা শুনে লোভ সামলাতে পারলাম না, একটু করেই ফেললাম অনুমতি না না নিয়েই। না, খুব ভালো, খুব ভালো। তোমার এই কবিতাটা ভীষণ আরেকবার আমি ভালো শুনেছি, খুব ভালো, চমৎকার। ভীষণ ভালো লাগলো বেলায়েত ভাই আপনার কবিতা। আচ্ছা, বেলায়েত ভাইয়ের কাছে একটা প্রশ্ন করে আমি পরে সুদীপ্তর কাছে চলে যাব। বেলায়েত হুম। ভাই, আপনার শুরুটা কত বছর বয়সে কবিতার সাথে এই যে সখ্যতা, এই ভালোবাসাবাসী, এই পথ চলা, কত সাল, কত বছর বয়সে, তখন আপনি কোন ক্লাসে পড়তেন? একটু স্মৃতিচারণে চলে যাই। এই প্রশ্নটা যদি করো আক্ষরিক অর্থ ভাবে বলবে না, কারণ হচ্ছে এটা একটা প্রবাহের মধ্য দিয়ে খুব ছোটবেলা থেকেই বাড়িতে নানা রকম পত্রিকা থাকতো শিশুদের। আমি যখন ক্লাস 1 2 তে পড়ি তখন ওই শিশুদের নানা পত্রিকা সেগুলো থাকতো, তার সঙ্গে যে নতুন বই যে পাঠ্যপুস্তকে আসতো তার ছড়াগুলো আমি মুখস্থ করে পড়তাম। আমার খুব ভালো লাগতো। এবং তার মধ্যে একটি ব্যাপার খুব মানে মনে পড়ে, সেগুলো হচ্ছে ওই ছোটবেলা থেকে মনে হতো আমি ছড়া জোরে জোরে পড়বো এবং সবাই শুনবে এবং বলবে বাহ চমৎকার। কেন যেন এরকম একটা লোভ কাজ করতো, আজ হাসি পায় আমার সেসব মনে হলে। বাড়িতে কোনো নতুন অতিথি এসছেন, ওনারা এলেই আমি আরো জোরে জোরে তারস্বরে কবিতা পড়তাম, ছড়া পড়তাম। আর বাহ, তারপরে থেকেই যে স্কুলের সমস্ত উম, অনুষ্ঠানগুলোতে সেখানে আমি যুক্ত থাকতাম এই ছেলেবেলা থেকেই। আর হচ্ছে তখনকার সময়ে আমি তো সেই তৎকালীন পূর্ব পাকিস্তানের সেই সময়টাতে আমার ছেলেবেলা কেটেছে। তখন
এই ঢাকা শহরে আমি পুরনো ঢাকায় বড় হয়েছি, আমাদের সেই পুরনো বাড়িতে গ্যান্টারিয়ায়। এবং সেখানে তো বটেই, সারা দেশেই তখন কিন্তু বিচিত্র অনুষ্ঠান হতো। এবং শীতের সময় প্রচন্ড নানা রকম অনুষ্ঠান হতো, নাটক হতো, যাত্রা হতো, খুব মন পড়ে থাকতো ওগুলোতে। আর পাড়ায় পাড়ায় সব রিহার্সাল হতো, ওইতে আমি ওই ওই ক্লাস 5, 6, 7 এর সময় আমি সেখানে বসে থাকতাম। ওতে যখন শিশুর কোনো চরিত্রের দরকার হতো বা কোনো আবৃত্তি দরকার হতো, আমাকে টেনে নিত, যেহেতু আমি অনেক কিছু মুখস্থ থাকতো আর সংলাপ তো বলা যেতই রিহার্সাল। এভাবে আমি স্কুলে গন্ডি পেরিয়ে যখন ক্লাস 10-এ পড়ি, তখন এলেন আমার শিক্ষক কায়েস আহমেদ, লেখক কায়েস আহমেদ, ওই যে যার ওই কই যাও চন্দ্রমোহন কবিতাটা হ্যাঁ, হ্যাঁ, পড়ি, তার জি লেখক। জি। উনি এলেন ক্যান্ডারিয়া হাই স্কুলে। উনার নির্দেশনায় উনি বলেছিলেন আমার আবৃত্তি শুনে, সেই বিদায় পর্বে আমাদের আগের ব্যাচের, আবৃত্তি ছেড়ো না। আজও আমি ছাড়িনি। বাহ। তারপরে নানা যখন ইন্টারমিডিয়েট করি, তখন অন্যান্য সংগঠনে যুক্ত হই। ছেলেবেলায় আমাদের গ্যান্ডারিয়ার সীমান্ত গ্রন্থাগার এবং সেই কচিকাঁচায় যুক্ত ছিলাম। তার পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সংস্কৃতি সংসদের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম 7 বছর। তার আগে আবৃত্তির যে দল, এটা আমরা গড়ে তুলি, নাসিম আহমেদ, শায়লা আহমেদ, আমি মিলে, সমস্যা। এই তো এভাবেই চর্চা। এখন কোন কালে যে আবৃত্তি, তবে ওইটা মনে হয় যে ক্লাস 10-এ যে বলা হয়েছিল ছেড়ো না, সেটা এই এভাবেই চর্চার সাথে আছি। মানে ওটা নাটক আপনার করতাম, অনুপ্রেরণা হিসেবে লেখা, কাজ করে গেছে আপনার, না না কাজ ওই করতাম। একটি কথা বাণী, হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ, ওই আর একদম লেখালেখি মর্মে করতাম, গেঁথে করে যাওয়া। সেগুলো এখন হয়তো অনেকটা সময় হয়, এই আর আপনি তো যে কর্মব্যস্ত একটি জায়গায় আছেন, এরপরে যে আপনি আমাদের এই অঙ্গনকে এত ভালোবেসে সময় দিচ্ছেন, সত্যি এটি আমাদের কাছে একটা শিক্ষারও একটা ব্যাপার যে কোনো কাজকে ভালোবাসলে কোনো প্রতিকূলতাই মানে এটাকে বাধায় হতে পারে না। এটা আপনাকে অবশ্যই না, দেখে আসলে অবশ্যই না। শিখি। আর একটি কথা আমি তবে বেলায়েত লিখতে ভাইয়ের আমাকে সম্পর্কে, হবেই, শিমুল। লেখা লেখা লেখালেখি ব্যাপারটা আমার মধ্যে যেটা ছিল, সেটা এখনো ফাঁকে ফাঁকে কিন্তু মাথায় খুব ঘোরে যে ও কাজটা আমাকে করতেই হবে, একটু করতে মানে হবে, আপনি করতে হবে। একটু দূরে সরে গেছেন, আর লেখাটা আসলে প্রতিদিনের চর্চার ব্যাপারটা একটু সরে গেলেই হ্যাঁ, সরে হ্যাঁ, যাওয়া হয়ে যায়, এটা এরকম ব্যাপার। সেটাই। কিন্তু বেলায়েত ভাই সম্পর্কে একটি কথা আমি বলে সুদীপ্তের কাছে চলে যাব। ভাইয়ার যে অসাধারণ একটি গুণ, উনি একটা কমিটমেন্ট করলে সেই অনুষ্ঠানে উনি যত কাজ থাক, ওনার মিটিং, ওনার একদম মানে অফিসিয়াল যত কিছু থাকুক, যত জ্যাম, যত ভিড় ঠেলে যে উনি সেই অনুষ্ঠানটি পৌঁছান শেষ মুহূর্তে হলেও, এটি কিন্তু একটি শিল্পীর, আমি বলবো একটা বিশাল ওটা একটা শিল্পীর গুণ। দায়িত্ব, একবার, হ্যাঁ, হ্যাঁ, দায়িত্ব। সেটাই আমি এই এতে সারা সবসময় স্যালুট করি বেলায়েত ভাইয়ের এই গুণটাকে। এবং মঞ্চের প্রতি ওনার যে ভালোবাসা, সত্যি এটি আমি অন্তত শিখি ওনার কাছ থেকে এই বিষয়টা যে এত কিছু করেও ভালোবাসা থাকলে আবৃত্তিকে এভাবে বুকে ধারণ করা যায়। সত্যি ভাইয়া, আপনি আমাদের মাঝে আরো অনেক 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 দিন এভাবেই কবিতার আলোয় আলোকিত করে রাখুন আমাদেরকে, আর আপনার আবৃত্তি আরো আমাদেরকে মুগ্ধ করুক। আমি সেই শুভকামনা আপনার জন্য। বড় ভাই আমার, এই অঙ্গনের অভিভাবক একজন আপনি, সেটি আপনার কাছে চাওয়া সবসময় থাকবে। আচ্ছা, অনেক ভালো লাগা নিয়ে এবার যাচ্ছি সুদীপ্ত, কি শোনাবে তুমি দাদা? তোমার গল্প সব একটু থেকে শুনে নি। হ্যাঁ, তুমি একটু সিরিয়াস হয়ে যাচ্ছ কারণ তোমার নেট একটু ঝামেলা, আমি বুঝছি। একদম টেক ইট ইজি, আমরা খুব ড্রয়িং হ্যাঁ, রুমে বসে গল্প করার মতোই করব, হ্যাঁ, অনুষ্ঠানটা। তুমি একদমই বলো তাই তোমার না। শুরুর নেট গল্পটা। নেট মনে হচ্ছে এবার একটু ঠিক আছে, তাই তো? হ্যাঁ, এবার আগে একটু যেমন অনেকটা ছবিটা ভালো। কাঁপছিল, এখন মনে হচ্ছে ঠিক আছে। অনেকটা ভালো, হ্যাঁ। অনেকটা দাদা ভালো তুমি হয়েছে। তুমি বলো, তোমার ডিডি বাংলা তুমি একটা অনুষ্ঠান করো, আমি দেখেছি অনুষ্ঠানটি। কৃষি বিষয়ক বোধহয় একটা অনুষ্ঠান, আমি হুম, 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 দুটো তিনটে হুম, পর্ব হুম। কলকাতায় থাকাকালীন দেখার সুযোগ হয়েছিল। ঠিকই। সেটি তো কবিতার রিলেটেড না তো, সেটি তুমি খুব এনজয় করো মনে হয় অনুষ্ঠানটা, কারণ যেহেতু রেগুলার হয় উইকলি। সেটি নিয়েও একটু বলো, হুম। তোমার কবিতা আর জীবন নিয়ে একটু বলো, কিভাবে কবিতা আবৃত্তিতে ঢুকলে বা কি ভালো লাগেনি। সব থেকে মূল যেটা বলতে চাইবো, যে একটু আগে বেলায়েত দা বলছিলেন, তার সঙ্গে আমার বেশ কিছুটা মিল রয়েছে এইভাবেই, যে ছোটবেলাতে আমারও ঠিক শখ ছিল যে যে বাড়িতে কেউ এলে একটু জোরে জোরে কবিতা বলা, বারবার। এবং কবিতা ছোটবেলা থেকে ভীষণ মুখস্থ করতে ভালোবাসতাম, স্কুলে দাঁড়িয়ে কথা বলতে ভালোবাসতাম, স্কুলে দাঁড়িয়ে কবিতা বলতে ভালোবাসতাম। এবং এইভাবেই মানে কবিতার সাথে আমার যোগসূত্র একটা তৈরি হয়। তারপর একটা সময় আসে যখন পড়াশোনার জন্য কিছুদিন কবিতা থেকে, যখন আমি ক্লাস 9-10-এ পড়ি, সে সময় কিছুদিন কবিতা থেকে একটু দূরে ছিলাম। কিন্তু কবিতা থেকে বোধহয় দূরে থাকা যায় না, তাই আবারও
ক্লাস যখন 11-এ পড়ি, আবারও কবিতায় চলে আসা, এবং তারপর থেকে এখনো পর্যন্ত কোনোভাবেই কোনো ছেদ ঘটেনি কবিতায়। আর সব থেকে যেটা বড় ব্যাপার, যে যখন আমি পড়াশোনা করতে যাই 2005-এ শান্তিনিকেতনে, শান্তিনিকেতনে গিয়ে কবিতার সঙ্গে একটা অদ্ভুত একাত্মতা তৈরি হয়, অদ্ভুত একাত্মতা। সারাক্ষণ বসে থেকে লাইব্রেরিতে দেশের বিদেশের নানা কবিতার বই পড়া একটা মানে অভ্যেসে পরিণত হয়েছিল সারাক্ষণ। এবং বিভিন্ন ধরনের কবিতার বই পড়তে পড়তে কবিতার প্রতি একটা যে ভালোবাসা তৈরি হয়ে যায়, কবিতার প্রতি যে একটা, কবিতার সঙ্গে যে একটা নিকট আত্মীয়তা তৈরি হয়ে যায়, সেই আত্মীয়তা এখনো পর্যন্ত আমরা বয়ে নিয়ে চলেছি। বাহ, চমৎকার বললে। আর আর আরেকটা কথা যেটা একটু আগে তুমি বলছিলে শিমুলদি, সেটা হচ্ছে যে অনুষ্ঠানের কথা। অনুষ্ঠানের কথা, যেহেতু আমি এমপ্যানেলড অ্যাঙ্কার ডিডি বাংলার, এবং একই সাথে উপস্থাপক আরজে অল ইন্ডিয়া রেডিও, তো এই দুটো কাজকে আমি ভীষণ ভালোবাসি। এবং এই দুটো প্রতিষ্ঠান আমি মানে খুব গর্বের সঙ্গে বলতে চাই, আমাদের এই দুটো প্রতিষ্ঠান ডিডি বাংলা এবং আকাশবাণী, এখান থেকে প্রতিনিয়ত আমরা শিখে চলেছি। যারা সিনিয়রেরা রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন ভাবে উচ্চারণের শিক্ষা, মডুলেশনের শিক্ষা আমরা প্রতিটা পেয়ে চলেছি। এবং প্রতিদিন একটা অনুষ্ঠানে বসার পর মনে হয় যে হ্যাঁ, আরো অনেকখানি সমৃদ্ধ হলাম। আচ্ছা, তোমার কথার মাঝে একটুখানি দেখো, আমাদের শান্তনুদা চলে এসেছে আমাদের অনুষ্ঠান দেখতে, এটি কিন্তু অনেক মজার না? শান্তনুদা একদমই। আমাদের আবহ করেন, অসাধারণ মানে আবহ। ওনার আবহ ছাড়া কবিতা মনে হয় অসম্পূর্ণ। আচ্ছা, দাদাকে একটু ঠিকই। শুভেচ্ছা জানিয়ে রাখি। আর পায়েল বসু, আচ্ছা তারপরে আবার চলে যাই, বলো তোমার শেষ করো, তারপর সবাইকে হ্যাঁ, শুভেচ্ছা জানাই। হ্যাঁ, যেটা বলছিলাম, আর তার সাথে আমি দেখতে পাচ্ছি যে জয়দীপ দা রয়েছে। তুমি নিজে হ্যাঁ, কবিতা লেখো, তোমার কবিতা আমার কালেকশনের মধ্যে রেখেছি। তো আজকে জয়দীপ দার কবিতাও শোনাবো, তোমার কবিতাও শোনাবো। কিন্তু বাহ, যেহেতু গুরুদেবের কথা এলো, গুরুদেবের একটি কবিতা ঠিক নাট্যগীতি আছে, থেকে আমি সেটা বলছি। ঠিক আছে। এবার চলিনু তবে, সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। উচ্ছল জল করে ছল ছল, জাগিয়া উঠেছে কল কোলাহল। তরুণী পতাকা চল চঞ্চল, কাঁপিছে অধীর রবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। আমি নিষ্ঠুর, কঠিন, কঠোর, নির্মম আমি আজি। আর নাই দেরি, ভৈরব ভেরি বাহিরে উঠিছে বাজি। তুমি ঘুমাইছ নীলিম নয়নে, কাঁপিয়া উঠিছ বিরহ স্বপনে। প্রভাতে জাগিয়া শূন্য নয়নে, কাঁদিয়া চাহিয়া রবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। অরুণ তোমার তরুণ অধর, করুণ তোমার আঁখি। অমিয় বচন, সোহাগ বচন, অনেক রয়েছে বাকি। পাখি উড়ে যাবে সাগরের পার, সুখময় নীড় পড়ে রবে তার। মহাকাশ হতে ওই বারে বার, আমারে ডাকিছে সবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। বাহ, খুব সুন্দর, অসাধারণ লাগলো। আচ্ছা সুদীপ্ত, যে কবিতাটি তুমি মঞ্চে করেছিলে আসানসোলে, সে কবিতাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওটি কি কবিতা ছিল যেন? সেটি ওটা ছিল উম, ওটা ছিল হরি শুনতে খেলা। ওটা আচ্ছা, হরি ওটি নাচের হরি সাথে? হরি খেলা হুম, নাচের সাথে করেছিলাম অসাধারণ। ওটা। মানে হ্যাঁ, মানে ওই হরি খেলার যে দৃশ্যপট কবি এঁকেছিলেন, গুরুদেব রবীন্দ্রনাথ যে যে দৃশ্যপট এঁকেছিলেন, আমি একদম মানে যখন আমি ওইটার পরিকল্পনা করি, আমি যেন মনুষ্যচক্ষে দেখতে পাচ্ছিলাম যে ওই ভুনাগ রাজা, কেতুনপুর সবগুলো যেন মনুষ্যচক্ষে দেখতে পাচ্ছিলাম। তারপর আমি আমার তুমি যে তো ওই দিন ফিয়ন্সে। ড্রেসটাও পরেছিলে ওইরকম একটা রাজকীয়, এবং হুম, বসেছিলে হুম। একটা সিংহাসনে। মানে সব মিলিয়ে খুব দারুণ, ওটা একটা মন ছোঁয়া ব্যাপার ছিল। আমার না চোখের সামনে দৃশ্যটা ভাসছে। আর পিছনে যে আলোর যে খেলা চলছিল, আর মিউজিশিয়ান যারা মিউজিক বাজাচ্ছিলেন, আমি নিজেও মানে ওই অনুষ্ঠানটার কথা আমার একদম হৃদয়পটে গেঁথে থাকবে আজীবন। ওরকম একটি মঞ্চে আমিও যে পরিবেশনা করার সুযোগ পেয়েছিলাম, সত্যি এটি একটি দারুণ ব্যাপার। ঠিক আছে এবং সুদীপ্ত, এবং আরো যেটা গল্প। হুম, বলো। এবং যেটা বলতে চাইবো যে তোমার পরিবেশনা সেদিনকে অপূর্ব ছিল। আমাদের এখানকার যত দর্শক আছে তারা প্রত্যেকে নাম আচ্ছা, আচ্ছা। করেছিলেন। আর তুমি যেহেতু উল্লেখ করলে, আমি শুধু একটি মানে একটা স্তবক শুধু এই কবিতার বলতে হ্যাঁ, হ্যাঁ, চাইবো। বলো, অবশ্যই, অবশ্যই। পত্র দিল পাঠান কেসর খারে, কেতুন হতে ভুনাগ রাজার রানী। লড়াই করে আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া।
এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি, যুদ্ধে হারি ওটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। বাহ, দেখো সঞ্চারী কিন্তু দেখছে, এইটির সাথে যে নাচ হ্যাঁ, করেছিল সে কিন্তু দেখছে এবং খুব ভালো লিখেছে। আচ্ছা, সুদীপ্তা আবার আসবো ফিরে। হ্যাঁ, আমি একটু একদম। বর্ণালীদির কাছে চলে যাই। বর্ণালীদির গল্প এবার একটু শুনে নেই। বর্ণালীদি আহ, যখন আমি কলকাতায় বইমেলায় একটি অনুষ্ঠানে লাইভ একটি প্রোগ্রামে ওনাকে আমি সরাসরি সামনে মঞ্চের পরিবেশনা দেখেছিলাম। একটা পুতুলের মতো লাগে ওনাকে, এত সুন্দর স্নিগ্ধ, যেমন চেহারাটা তেমন তার ব্যবহার, এত আদর করে দেখলে জড়িয়ে ধরে। কেমন আছিস রে, মানে এই যে তার আন্তরিকতা, সত্যি এটা একদম মনে একদম ধরে যায় এই ভালোবাসাটুকু। শিল্পীরা এরকমই সুন্দর সুমিষ্টি, এরকম না হলে আসলে শিল্পীর যেন কোথাও একটা কম কম লাগে। তো দিদিকে আমি এটাই জানতে চাচ্ছিলাম যে দিদি এত সুন্দর করে থাকেন কি করে আপনি? হ্যাঁ, সারাক্ষণ পরিপাটি এবং এত মিষ্টি আপনার ব্যবহার, এটা সত্যি এত ভাল লাগে। কিভাবে দিদি থাকেন এভাবে? আর এবং আপনার শুরুর গল্পটাও একটু শুনি, আপনার এই শিল্পী তুমি জীবনে তুমি প্রবেশ যেমন ভাবে থাকো, তুমি এত সুন্দর করে মিষ্টি একটা মেয়ে, সবসময় দেখলেই তোমাকে আচ্ছা, আদর করতে ইচ্ছে করে। আচ্ছা, তো অসংখ্য সেরকম ধন্যবাদ ভাবে দিদি। তো আর শুরু তো তেমন শুরু সেরকম কিছু নেই। শুরু ছোটবেলায় আমি মানে ছোট থেকেই কবিতা ভালোবাসতাম। মানে ছোটতে বাচ্চারা যেমন গান শুনে বড় হয়, আমি কবিতা শুনে বড় হয়েছি। আমার মা আচ্ছা, সবসময় কবিতা বলতে, তো ওই থেকেই কবিতার কম্পিটিশনে যাওয়া, নাম দেওয়া, প্রাইজ নেওয়া, এই সমস্ত গুলো। মাঝখানে বেশ সংসার জীবনে প্রবেশ করার পরে বেশ অনেকদিন বন্ধ ছিল, আবার শুরু করেছে এই আর কি। তবে বাহ, শিমুল, একটা কথা বলতে চাই, এখানে দেখছি আমাদের প্রচুর বন্ধু বান্ধব, চেনাশোনা সব মানুষেরা আছেন। ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, সবাই এসছেন, প্রচুর বন্ধুরা অনেক আছে আজকে এত দেখছে। দর্শক শ্রোতা, রাঁচি থেকে সবাই আমারই রাঁচি বন্ধু দিদি। থেকে আছেন, রাঁচি থেকে হুম, হুম। আছেন সুবীর লাহিড়ী। শান্তিনিকেতন থেকে আমার খুব পরিচিত একজন দাদা আছেন, সুজিত দা, সুজিত চ্যাটার্জি। আর কলকাতা থেকে তো গানের প্রচুর বন্ধু আছে, স্বাতী পাল দেখতে পাচ্ছি, পিয়ারি বসু দেখতে পাচ্ছি, শুভাশিস মিত্র দেখতে পাচ্ছি, দীপঙ্কর দাস বলে একজন আছে দেখতে পাচ্ছি। পিয়ালি বাহ, এই যে লিখেছে, বাহ। হ্যাঁ, তো আমরা এরা শেষে সবার সব নাম আমার বলবো। খুব। হ্যাঁ, আমরা যেহেতু হুম হুম হুম। একদম শেষ যখন করব, সবাইকে আচ্ছা, কৃতজ্ঞতা জানাবো নাম পড়ে পড়ে। হ্যাঁ, যে নিশ্চয় আরো নিশ্চয়। কিছু নাম এখানে উঠছে। তো দিদি এবার কি আচ্ছা, শোনাবেন আমি আমাদের? একটা আমি একটা নজরুলের একটু অন্য ধরনের কবিতা শোনাই। নজরুলের কবিতা মানেই তো ভীষণ একটা সাংঘাতিক একটা ছন্দ আছে, বা একটা জোশ আছে কবিতার মধ্যে। সবাই যেগুলো বলে শুনি, খুব ভালো লাগে শুনতে, কিন্তু এটা কালকে একদম কিন্তু অন্য আমরা ধরনের। সারাটি পরিবেশনা নজরুল ইসলামের সাথেই ছিলাম, দেখেছিলেন কিনা আচ্ছা, আপনি? হ্যাঁ হ্যাঁ, সোনালী দেখেছি কাজী যে ছিল দেখেছি, হ্যাঁ আমাদের সাথে, তাই দেখেছি না? দেখেছি, হ্যাঁ। খুব বাহ, ভালো আপনারও লেগেছে, কবিতাটা হ্যাঁ শুনি। খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে নজরুল ইসলামের লেখা বর প্রার্থনা, কবিতাটার নাম। খুব মজার এবং খুব ভালো লাগে আমার বলতে। সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি, আমি ভিড় ঠেলে যে যেতে নারি, বর পাবো নাকি? এই শিয়ালগুলোর ভাঙা বেড়া কে দেখালো বল, কাছা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল। দূরের থেকেই বলছি মাগো, কান দুটোকে খোল, তুই কি শুনতে পাবি গো মা, বাজে যে যা ঢাক ঢোল। বেশি কিছু চাইনি আমি, চাইবো না কো যাতা, ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা। তো সিঙ্গিটাকে দে মা ছেড়ে, 1 মিনিটের তরে, আমার যত পাওনাদার মা সবকটাকে ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক থাবা, মনেরই সুখে বলবো বাছা, আর কি টাকা চাওয়া। ওই খাড়াটা নিয়ে মা তুই করতে পারিস তারা, বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া, টাকার তেমন খাকতি নেই মা, মাসে 10টি হাজার পাঠিয়ে দিস মা, ভেবে নেব ধন পেয়েছি রাজার। ছেলে আমার হোক মা গো জজ, মেয়ে হোক মা রানী, আমার যত শত্রু আছে জেলেই টানুক ঘানি। মা, রাত্রে যেন কামড়ায় না ছাড় পোকা আর মশা, আর দিনে যেন সইতে না হয় গায়ে মাছির বসা। মা, খাবার কথা বলে যদি ভাববি পেটুক ছেলে, আমি ভাত না খেয়েও থাকতে পারি, পোলাও লুচি পেলে, মাছের মুড়ো, মাংসের ঝোল, 5টা ভাজা ভুজি। এই দেখো মা, দই সন্দেশ বলিনি কো বুঝি। দেখলি তো মা, খাওয়ায় আমার ইচ্ছে নেই মোটে, পেটুক বলে কলঙ্ক মোর তবুও গেছে রোটে। কাহাতকার বেড়াই মাগো, হেঁটে হটর হটর,
পেট্রোল যাতে খায় না, দিবি এমন একটা মোটর। জানিস তো মা, সাধুই আমি হব দুদিন পরে। তাই একটা কথা বলছি তোকে, রাখিস মনে করে। তোর বৌমার বাক্স ভরে ডিসমা কিছু গয়না, 5টা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না। আমিও যুদ্ধ করতে পারি, তোরই তো মা ছেলে। পারি অসুর খেদিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে। বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি, কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারি। নাতিপুতি রেখেও মা 100 বছর পরে, ঘর সংসার ছেড়ে না হয় যাবো তোরই ঘরে। আরো অনেক চাওয়ার ছিল, দিলাম সেসব ছেড়ে। নইলে মাগো বলবি ছেলে বড্ড একল সেরে। বাহ, কি দারুণ একটা নতুন ধরনের কবিতাটি। ভালোই লাগলো, একদম হ্যাঁ হ্যাঁ অন্যরকম একটা হ্যাঁ, একটু মজা, আবহ সৃষ্টি একটু করে। খুব মজাই লাগলো ভেতরে আসলে। ঢুকতে গেলে, হ্যাঁ, হ্যাঁ বেশ। এখন আমরা আর সিরিয়াস কিছুতে না, যে এরকমই একটু আড্ডা গল্প, হালকা কবিতায় ভালোই লাগছে। তো দিদির এই লকডাউনে কেমন কাটছে? এই তো লকডাউন, সবাই তো ঘরে, মানে এই কবিতা অনলাইন ক্লাস নিচ্ছে। আমার একটি সংস্থা আছে চিরন্তনী বলে, আচ্ছা, সেখান থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও আমরা, সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। 3 দিন ধরে যেমন কবি প্রণাম চললো, তারপরে অনলাইন ক্লাস চলে এই কবিতার। আহ, আহ, বিভিন্ন প্রোগ্রাম, যেমন আজকে যেমন এখানে আছে, এরকম বিভিন্ন লাইভ থাকে, রেকর্ড থাকে, বিভিন্ন তবে জায়গায় একটা ভিডিও কথা পাঠাতে দিদি হয়। স্বীকার করতে হয় আমাদের, এই যে অনলাইনের বদৌলতে আমরা যে সবাই সবার কাছে আসতে পারছি। একদম একদম, হ্যাঁ, না হলে এটা তো কিন্তু কেউ কাউকে, আমাদের হ্যাঁ অনেকটা একদম, ভালো আমরা লাগা না, তো, অনেক বিষণ্ণতা দূর হ্যাঁ হচ্ছে আমাদের। একদম, আমরা তো যেতেই পারবো না, না না হলে আমরা তো কোনো হল মুখো এখন হতে পারবো না। না হলে কি করে করবো এই কবিতা, না কবিতাটাকে নিয়ে, এটা তো আমাদের অক্সিজেন, এটা ছাড়া তো বাঁচতে পারবো না। তো সেই জন্য মানে এই যে বিভিন্ন সংস্থা থেকে যে অনলাইন প্রোগ্রাম গুলো হচ্ছে, যেমন আজকে জালালাবাদ টিভি করেছেন, ওনাদেরকে সত্যিকারে আমার মানে কৃতজ্ঞতা, যে এত ভালো লাগছে। তোমার সাথে দেখা হলো, বেলায়েতের সাথে দেখা হলো, সুদীপ্তর সাথে দেখা হলো, মানে কতদিন কতজনের মুখ দেখি না আমরা। এরকম ভাবেই তো আমাদের দেখা হচ্ছে, কত বন্ধুরা আসছে, সেগুলো তাদেরকে চমৎকার বললেন। হ্যাঁ, কমেন্ট গুলো খুব পাচ্ছি, ভালো লাগছে এগুলো। সেটাই। হ্যাঁ, এগুলো আচ্ছা ভীষণ বর্ণালীদি, ভালো হ্যাঁ লাগার জায়গা একটা, এগুলো আমাদের অক্সিজেন দেয়। ঠিক আছে, আমরা আবার ফিরে আসবো বর্ণালীদির কাছে। আমরা একটু চলে যাচ্ছি বেলায়েত ভাইয়ের কাছে। আচ্ছা, শান্তনুদা লিখছেন, বনানীদি লকডাউনে গ্ল্যামার বেড়েছে। আচ্ছা ঠিক আছে, শান্তনুদা আমাদের সাথেই থাকবেন, ভালো লাগছে আপনাকে পেয়ে। বেলায়েত ভাইকে আমরা একটু নিয়ে নিচ্ছি। বেলায়েত ভাই, এবার কি শোনাবেন আপনি? আপনার তো অনেক রিকোয়েস্ট এসেছে। আম, বেলায়েত ভাই, একজন লিখছে শুভাশিস মিত্র, ভালো উপস্থাপনা, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে থাকবেন, সঞ্চারী হৃদয় দেখিয়েছে। আচ্ছা, পিয়ালি বর্ণালী দিকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা এগুলো পরে আবার পড়বো, মৌগুহ আছে। আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন। বেলায়েত ভাই, কি শোনাবেন আপনি এবার আমাদের? বেলায়েত ভাইয়ের সাউন্ডটা মিউট করা আছে, অপারেটর যারা আছেন একটুখানি আমি অনুরোধ করছি বিষয়টি দেখার জন্য। হ্যাঁ, এবার কবিতায় ঠিক। যাই, বিষয়টা একটু অন্যরকম। কেবল হ্যাঁ, শুনতে পাচ্ছি, একটুখানি সাউন্ড। শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ভাইয়া। জি, হোসেনের একটু লেখা কেটে কেটে আসছে। সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, একটু সাউন্ড কেটে আমি কেটে শোনাতে আসছে। চাচ্ছি কবি আবুল, একটি ট্রেন, তার গতি যেভাবে সে যাচ্ছে, তার আশপাশে যে প্রকৃতি, তারই উপর ভিত্তি করে কবি আবুল হোসেনের লেখা এই শিলিগুড়ি থেকে দার্জিলিং, আঁকাবাঁক দুরন্ত চাকায় ঘর ঘর ঘর, ছড়িয়ে ছিটকে ওড়ে পাহাড়ে পাইনে পাতালে, দুরন্ত বেগে উড়ন্ত মেঘে সার্সির কাঁচে লেগে চিনেমাটির ঠুনঠুনে পবন খান খান। দুমদাম উঠলাম, ছুটলাম, নামলাম, থামলাম, দুমদাম উঠলাম, ছুটলাম, নামলাম, থামলাম, কি গাড়ি!
দীপ্ত বর্ষার মতো মধ্য দিন শিলিগুড়ি থেকে দার্জিলিং, 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 চিল উড়ছে নীলে অক্লান্ত পাখায়, ঘুরে 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 সহসা বিদ্যুৎ শীর্ণা বাঁধাকপি চা, ভুটানি তন্নি পাইন মেঘে বাঁকানো সিং বুনো বাইসান এই ট্রেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং, শিলিগুড়ি থেকে দার্জিলিং, 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 বারবার ছাড়বার নামবার থামবার, বারবার ছাড়বার নামবার থামবার, ঘূর্ণিত চালে চোখে বক্ষে অন্তরিক্ষে, পর্বত ঘর 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 বারবার বারবার বারবার, ঝড় পাথর ছকছক ছকছক ছকছক, চিকমিক চিকমিক চিক চিকমিক, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, বর্ষার ঝনঝন জানালায় চিত্ততে পর্বতে, বর্ষার ঝনঝন জানালায় চিত্ততে পর্বতে, নৌজওয়ান গাড়ি রে, ঝকঝক ঝকঝক ঝকঝক, ঝিক 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 ঝিক, ঝকঝক ঝকঝক ঝকঝক, ঝিক 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 ঝকঝক ঝক। দারুণ। এটা কি ছিল ভাইয়া কবিতাটার নাম? আমি প্রথমটুকু ক্যাচ করতে পারিনি কবিতাটার ডিএইচ নামটা। রেলওয়ে, ডিএইচ রেলওয়ে কবি আবুল হোসেনের লেখা। আমাদের সেই আবুল হোসেন যিনি বর্ষিয়ান কবি ছিলেন, উনি চমৎকার সব লিখতেন। ওই সময়ে অবিভক্ত বাংলা বেঙ্গলে উনি তখন শিলিগুড়িতে থাকতেন। আচ্ছা আচ্ছা, দিল্লি থেকে এসে দার্জিলিং এ ট্রেন, এই ছবিটা এঁকেছেন, এবং ট্রেনে যাবার সময় যে চারু প্রকৃতি গুলো থাকে। খুব সুন্দর আপনি যেভাবে বোঝালেন, একদম ট্রেনের শব্দটা, আর এটা মানে দারুণ লাগলো, একদম মন ছোঁয়া একটি কবিতা। বেলায়েত ভাইয়ের একটা ভীষণ বৈশিষ্ট্য, উনি এই যে ক্যারেক্টার গুলোকে আলাদা করে যেভাবে দেয়, যখন উনি কালু কবিতাটি শোনে, এই যে তিন চারটা কণ্ঠ, এটা একটা অসাধারণ আজকে কি কালু কবিতাটিকে আমরা শেষে একটু শুনতে পারবো নাকি ভাইয়া? আপনাকে একটুখানি যদি হাতের কাছে থাকে আপনি একটু প্রস্তুতি নিয়ে রাখবেন, আমরা শেষে আপনার কালু কবিতাটি হ্যাঁ, শুনবো। একটু রিকোয়েস্ট এসেছে। কাল্লু কবিতাটির নাম বোধহয় সম্ভবত, কিন্তু ওই যে আপনার বহুল। কাল্লু তো প্রায় প্রতিদিনই প্রায় শুনতে হচ্ছে, তো শোনাবো, অসুবিধা নেই। ঠিক আছে, আমরা তাহলে একটু আবার চলে যাচ্ছি, সুদীপ্তর কাছে চলে যাই, আবার ঘুরে এসে আপনার কাছে চলে আসবো। হ্যাঁ, সুদীপ্ত এখন আমাদের কি শোনাবে দাদা তুমি? সব থেকে আগে একটা একটা কথা সূত্র ধরে শুরু করি। বর্ণালীদি যে একটু আগে একটা কথা বলছিল, সত্যি তো, মানে শেষ কবে আমাদের একের সাথে অপরের দেখা হয়েছে, শান্তনুদা রয়েছে, আমি দেখতে পেলাম। শান্তনুদা সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছে বারাসাতে বিদ্যাসাগর ভবনে, তারপর আবারও দেখছি যে শান্তনুদার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রত্যেকে। তোমার সঙ্গে দেখা হয়েছে শিমুলদি সেই আমাদের কবিতা উৎসবে। হ্যাঁ সেটাই, কবিতা অনেকদিন উৎসবের পর পরে। তোমার সঙ্গে আরো একবার দেখা হওয়ার কথা ছিল, তোমার ওখানে বাংলাদেশে যাবার কথা ছিল, কিন্তু হ্যাঁ, একটা অন্য ফেব্রুয়ারি কাজে মাসে তোমার আসার কথা ছিল। যেতে পারলাম না। তো এই জালালাবাদ টিভির সৌজন্যে এই সুযোগটা পেয়ে গেলাম। একটা কবিতা নয়, আমি একটা চিঠি পড়বো। আমরা প্রত্যেকেই বলে থাকি যে আমাদের সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। আর আমি যে শহরে বসে আমি আছি, একটু শান্তনুদার এটা পড়ে নি। শান্তনুদার একদম জন্মদিন আমরা একদম পালন করেছিলাম বাংলাদেশে। হ্যাঁ, আমার মনে গেঁথে আছে দাদা আপনার সেই স্মৃতিটা। আমার একটি অনুষ্ঠানে দাদা এবং আরেকজন কবি, দুই তিনজন কলকাতার কবি ছিল, আবৃত্তি শিল্পীও ছিল সেটি অনুষ্ঠানটি। আসলে শান্তনুদার সাথে যোগাযোগটা হয় কারণ আমাদের নিজেদের সাথেই আমরা দাদাকে একটু জ্বালাতন করি মিউজিকের জন্য। তোমার সাথেও আমার প্রায় কথা হয়। তুমি আমার কবিতা নিয়ে, তুমি বোধহয় একটা কি কাজ করছো কোনো রেডিওতে না কিছুতে, মাঝখানে কিছু কবিতাও আমরা পাঠিয়েছি। যাই হোক, তোমার কবিতাটি শুনি এবার। চলো। হ্যাঁ, যে কথায় ছিলাম, তো অনেকেই আমাকে অনুরোধ করেছে আমার মেসেজে যে একটু ভিন্ন ধর্মী কিছু করার জন্য। তো আমার মনে পড়ছে যে আমি যেহেতু এমন যে শহরে বসে আছি, যে কথায় ছিলাম, সেটা নজরুলের শহর আসানসোল।
এখানে কবি ঘুরে বেড়িয়েছেন, কবি এই শহরকে ভালোবেসেছেন, তিনি এখানে বড় হয়েছেন, এখানে তিনি রুটির দোকানে কাজ করা থেকে শুরু করে তার আন্তর্জাতিক হয়ে ওঠা এই যে পুরো পর্বটা, সেটা এই শহরে। তো আমরা সবাই জানি যে আমাদের প্রাণের কবি নজরুল তিনি নাগরিক নাগরিক প্রকাশ করতেন, তিনি এবং তার কিছুজন কবি বন্ধু মিলে নাগরিক প্রকাশ করতেন। এবং সেই উপলক্ষে তৎকালীন তিনি গুরুদেব রবীন্দ্রনাথের কাছে যে কোনো প্রকার একটা লেখা চাচ্ছেন। এই যে লেখা চাইছেন এবং তার উত্তরে রবীন্দ্রনাথ তাকে চিঠি দিচ্ছেন, তো এত ভালো এত আন্তরিক একটা সম্পর্ক ছিল এই দুজনের মধ্যে। এই চিঠিগুলো পড়লে একটু বোঝা যাবে। আমি একটা চিঠি পড়ছি। নজরুল লিখছেন, গুরুদেব, বহুদিন শ্রীচরণ দর্শন করিনি। আমার উপর হয়তো প্রসন্ন কাব্যলক্ষ্মী হিজ মাস্টার্স ভয়েসের কুকুরের ভয়ে আমায় ত্যাগ করেছেন বহুদিন। কাজেই সাহিত্যের আসর থেকে আমি প্রায় স্বেচ্ছা নির্বাসন নিয়েছি। আপনার তপস্যায় আমি কখনো উৎপাত করেছি বলে মনে পড়ে না, তাই অবকাশ সত্ত্বেও আমি আপনার দূরে দূরেই থেকেছি। তবু জানি আমার শ্রদ্ধার শতদল আপনার চরণ স্পর্শ থেকে বঞ্চিত হয়নি কোনোদিন। আমার কয়েকজন অন্তরঙ্গ সাহিত্যিক ও কবি বন্ধু নাগরিক পরিচালনা করছেন। গতবার পুজোয় আপনার কিরণ স্পর্শে নাগরিক আলোকিত হয়ে উঠেছিল। এবারেও আমরা সেই সাহসে আপনার দ্বারস্থ হচ্ছি। আপনার যে কোনো প্রকার লেখা পেলেই ধন্য হব। ভাদ্রের শেষেই পুজো সংখ্যা নাগরিক প্রকাশিত হবে, তার আগেই আপনার লেখনী প্রসাদ আমরা পাবো আশা করি। আপনার স্বাস্থ্যের কথা আর জিজ্ঞাসা করলাম না। ইতি প্রণত নজরুল ইসলাম। এর উত্তরে আবার গুরুদেব লিখছেন, মানে এই চিঠিটা পড়লেই বোঝা যাবে যে কত আন্তরিক এবং কত ভালো লাগার ভালোবাসার সম্পর্ক ছিল দুজনের মধ্যে। তারপর গুরুদেব লিখছেন, বলছেন যে কল্যাণী এসু, অনেকদিন পর তোমার সাড়া পেয়ে মন খুব খুশি হলো। কিছু দাবি করেছো, তোমার দাবি অস্বীকার করা আমার পক্ষে কঠিন। আমার মুশকিল এই যে 75 পড়তে তোমার এখনো অনেক দেরি আছে। এই জন্য আমার শীর্ণ শক্তি ও জীর্ণ দেহের পরে তোমার দরদ নেই। কোন মন্ত্র বলে বয়স বদল করতে পারলে তোমার শিক্ষা হতো, কিন্তু মহাভারতের যুগ অনেক দূরে চলে গেছে। এখন দেহে মনে মানব সমাজকে চলতে হয় সায়েন্সের সীমানা বাঁচিয়ে। তারপরেও বেশ কিছু কথা লিখছেন এবং শেষে আমি শুধু শেষটুকু বলছি। শেষে বলছেন যে আজকাল দেখতে পাই ছোট বড় বিস্তর কাগজের অকস্মাৎ উদ্গম হচ্ছে। ফুল ফসলের চেয়ে তাতে কাঁটার প্রাধান্যই বেশি। আমি সেকেলে লোক, বয়সও হয়েছে। সাহিত্যে পরস্পর খোঁচাখুচির প্রাদুর্ভাব কেবল দুঃখকর নয়, আমার কাছে লজ্জাজনক বোধ হয়। এই জন্য এখনকার ক্ষণ সাহিত্যের কাঁচা রাস্তায় যেখানে সেখানে পা বাড়াতে আমার ভয় লাগে। একদম শেষ করছেন, বলছেন, শুনেছি বর্ধমান অঞ্চলে তোমার জন্ম, আমি থাকি পাশের জেলায়, মানে শান্তিনিকেতনে তখন গুরুদেব থাকেন। কখনো যদি সীমানা পেরিয়ে আমার কাছে আসতে পারো খুব খুশি হব। আমার অবস্থাও তুমি স্বচক্ষে দেখে যেতে পারবে। এবং এই কথা শুনে নজরুল তিনি খুব দুঃখ পেয়েছেন যে গুরুদেবকে এমনি করে বললাম, গুরুদেব বোধহয় কষ্ট পেলেন। তারপর তিনি উৎসর্গ করছেন সে বিখ্যাত কবিতা তীর্থপথিক। হে কবি, হে ঋষি অন্তর্যামী, আমারে করিও ক্ষমা। পর্বত সম শত দোষ ত্রুটি ও চরণে হলো জমা। জানি জানি তার ক্ষমা নাই দেব, তবু কেন মনে জাগে। তুমি মহর্ষি, করিয়াছ ক্ষমা, আমি চাহিবার আগে। বাহ, কি দারুণ! অনেক কিছু জানতে পারলাম এই দুটো কবিতার বা পত্রকাব্যের মধ্য দিয়ে। খুব ভালো লাগলো। আর আমরা তো জানি যে বসন্ত নাটকটি তো কবিগুরু নজরুল ইসলামকে তো উৎসর্গ করেছিলেন যখন উনি জেলে ছিলেন সেই সময়। আজ সৃষ্টি সুখের উল্লাসে ওইটি, সেই বসন্ত নাটকের ওইটি পড়ে খুশিতে উনি লিখে ফেলেছিলেন কারাবদ্ধ অবস্থায় সৃষ্টি সুখের উল্লাসে। একটা অসম্ভব হৃদ্যতা আসলেই ছিল, যেটি অনেক সময় মানুষ অনেক ভুল ব্যাখ্যাও দিয়েছে। কিন্তু সত্যি যেটা, উনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে অনেক স্নেহ করতেন, ভালোবাসতেন এবং অনেক অনুপ্রেরণা দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন লেখার। এটি সত্যি একদম মানে আচ্ছা, ঠিক আছে। সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে যেহেতু আমাদের সময় খুব কম এবং আমরা বিভিন্ন প্রান্তের মানুষেরা দেখছেন, কিন্তু পুরো চিঠিটা এবং পুরো কবিতা যদি কখনো পড়বার সময় হয় কোনো অনুষ্ঠানে, সত্যি মানে এত মন ছুঁয়ে যাওয়া, একদম মন ছুঁয়ে যাওয়া এবং এত সুন্দর একটা অভিব্যক্তি।
পত্রকাব্যটা ইদানিং আবার কিন্তু ঘুরে ঘুরে খুব জনপ্রিয়তা একদম পাচ্ছে, একদম হ্যাঁ আমি দেখলাম। একদম একটু একদম কিছুদিন একদম বিলুপ্ত হয়ে গেলেও আবার কিন্তু ঘুরে ঘুরে ঠিকই। পত্রকাব্যের আবেদনটা আবার ইদানিং খুব আমি দেখছি। মানে আমাকে দিয়েই অনেকে পত্রকাব্য অনেকগুলো লিখেও নিয়েছে অনেক আবৃত্তি হুম শিল্পী, তো সেজন্য বলছি আবেদনটা আবার কিন্তু একদম নিঃশেষ হয়ে যায়নি, হ্যাঁ ঘুরে ঘুরে এসছে। তা তোমার কণ্ঠে শুনতে পেলে খুব ভালো লাগছে। আচ্ছা, শান্তনুদা লিখেছে শিমুলের একটা লেখার কাজ করলাম, নজরুল নার্গিস খুব ভালো লিখেছ। হ্যাঁ দাদা, আজকে আমি একটা পোস্ট দিয়েছি এই লেখাটার পরে আমার ফেসবুকে, সেখানে আপনার কথাও বলা আছে, আপনার আবহে। আমি না নিজে আজকে কবিতাটি শুনতে শুনতে একটু গল্পটা বলি। আমাকে আজকে যখন পাঠালো পেখম রেডিওর দাদা, প্রদীপ ভট্টাচার্য দাদা প্রদীপ দা। যখন আমাকে হ্যাঁ, আমি না ওটি আমার লেখা আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না। আমার গায়ে কাটা দিয়ে উঠছে যে কি করে, আমি কিভাবে আমাকে দিয়ে এরা লিখিয়ে নিল এটা। হ্যাঁ, কারণ পেখম রেডিও অন এয়ারে আসার আগে ওরা করছিল যে আমাকে একটা নজরুলের এই পত্রকাব্যটি একটু শ্রুতি নাটক করে দাও। তা আমি খুব ক্যাজুয়ালি নিয়েছি বিষয়টা, আমি ভাবছি প্রদীপ দা আসলে করবে না, আমাকে মনে হয় এমনি বলছে। তো এক সিটিং আমার এমনি বাংলা টাইপে অনেক সময় লাগে, তারপর 12 মিনিটের একটা কনভারসেশন শ্রুতি, সেটা কত লম্বা বোঝো। তার মানে আমার 1.5 ঘন্টা সময় ধরে টাইপ করতে করতে পরে রাত 3টার সময় সেটি শেষ করে আমি সুদীপ দাকে টেক্সট করলাম। পরের দিন আমাকে সমাধি ফোন করে বললো এটিকে এই জায়গায় শেষ। আমি বললাম দেখি তো, পরে দেখলাম যে না, অর্ধেক গেছে অর্ধেক যায়নি, কারণ এত লম্বা টাইপ তো একসাথে যায় না। পরে আবার দুটি জোড়া দিয়ে আবার তাকে পাঠালাম। তারপরে ওরা যখন সেটি করলো কাজটি, আমি সত্যি অবাক। আর শান্তনুদা যে মিউজিক করেছে, এটা আমি বলবো যে এটি আমার জীবনের একটি বড় কাজ আমাকে দিয়ে প্রদীপ দা করিয়ে নিতে পেরেছে। এতে প্রদীপ দার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের সামনে, এবং তোমরা নিশ্চয়ই পৌঁছে দেবে প্রদীপ দাকে সেটি, আমার সেই বার্তা। একদম আচ্ছা, ঠিক আছে, আবার আমি চলে যাচ্ছি। আবার তো ঘুরে ঘুরে আমরা আসছি, আবার বেলায়েত ভাইয়ের কাছে চলে যাব না, বর্ণালীদি বোধহয় অনেকক্ষণ আমাদের সাথে নেই। আর বর্ণালীদির কাছে একটু চলে যাই। বর্ণালীদি, হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো লাগলো তোমার কথাটা শুনলাম, তুমি যে এত সুন্দর লিখেছো, লেখাটা পড়তে হবে শিমুল। হ্যাঁ, আর আমি তুমি তো আজকে খুব শেয়ার ভালো দিয়ে লেখো। দেবো, হ্যাঁ। হ্যাঁ দিও। আর আমি এখন একটা রবীন্দ্রনাথের কবিতা পড়বো, পরে তোমার লেখা একটা কবিতা আমার পড়ার ইচ্ছে আছে। আরে তোমার বাবা, একটা আমি লেখা পেয়েছি কৃতজ্ঞ। খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর, ওটা আমি শেষে আমি পড়বো। এখন আমি একটা রবীন্দ্রনাথের, এটা আমার রিকোয়েস্ট আছে, বাংলাদেশ থেকে রিকোয়েস্ট করেছে পোলক, যে ঝুলন কবিতাটাও শুনতে চায়। বাহ, তো সেটা, হ্যাঁ সেটা একটু আমি একটু ঝুলনটা বলতে চাই। আমরা ঠিক আছে, আমি নিশ্চয়ই চেষ্টা করবো। গ্রন্থ থেকে ঝুলন। পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশীথ বেলা সঘন বরষা গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা, রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল, দে দোল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকেরও কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকেরও কাছে। হায় এতকাল আমি রেখেছি তারে যতন ভরে শয়ন পরে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ভরে, কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে, স্নেহের সাথে শুনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছি তার দুখানি হাতে স্নেহের সাথে, শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গুরু ভার, ঘুমে জাগরণে মিশিয়ে কাকার নিশি দিবসে, বেদনাবিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে,
ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি, পাইনে খুঁজি। ভাসরের দ্বীপ নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে হেরি চারিপাশে। শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা, রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি। ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলানো খেলা নিশীথ বেলা। দে দোল দোল দে দোল দোল, এ মহাসাগরে তুফানে তোল। বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল। বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল। উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বল দে দোল দোল। আয় রে ঝঞ্ঝা পরানো বধুর আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দে দোল দোল। প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনিলাম দোহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল। দে দোল দোল, স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল। দে দোল দোল দে দোল দোল দে দোল দোল। কবিতাটা বলতে বলতে হ্যাঁ কবিতাটা বলতে বলতে শিমুল আমার খালি মনে হচ্ছে শান্তনু কাছেই আছে, অথচ শান্তনুকে পাচ্ছি না মিউজিকে। আসলেই সেটাই, এটা বড় দুঃখের জায়গা। তো এটার সাথে মিউজিক দিলেই কত ভালো লাগতো শুনতে। মৌদিনা হলুদ শাড়ি দেখে, তোমার আমার কালারফুল শাড়ি দেখে উনি বলছে আমাদের বসন্তের আবির্ভাব, আমাদের সারা বছর নিজেই, তাই না? একদম একদম, মৌ তো নিজেই বসন্ত নিয়ে আসে সব সময়। হ্যাঁ, এত ভালো লাগছে। আচ্ছা, একটু আমরা কিছু কমেন্ট পড়ে নেই। হ্যাঁ দিদি, একটু কমেন্ট পড়ে আমরা বেলায়েত ভাইয়ের কাছে চলে যাব। আমরা আমাদের সাথে কারা আছে একটুখানি বলে নেই। শান্তনু দা তো আছে, শহীদা খাতুন আছে, পিয়ালি বসু, মিলি পল আছে, দীপক চন্দ্র ঘোষ, মন্তোষ কুমার পাল, সাইফুল সাইফ আছে, মিলি পাল, আরো আছে ঝর্ণা ঘোষ, তোয়েব সিমি সিমি। আচ্ছা, নামগুলো অনেক সময় পড়া যায় না। সহিল আহমেদ লিখেছে অনেক সুন্দর অনুষ্ঠান। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। নুরুল হুদা আনসারি জয়েন করেছে, দেখছেন। আচ্ছা, এ এম খান আছেন, শহীদা খাতুন, আরো অনেক অনেক বন্ধু, রুবিনা আজাদ, রফিক ইসলাম, উনি খুঁজে পাচ্ছিলেন না, লিখেছেন ফাইনালি আই কুড জয়েন। উনি আমাদের রোটারিয়ান ভাই, উনি কিন্তু শান্তিনিকেতনেও আমাদের একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। অসাধারণ উৎসাহ এবং অনুপ্রেরণা থাকে তার সব প্রোগ্রামে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম ভাই সাথে থাকার জন্য। চৌধুরী সুচিতা লিখেছে দিদির ভানুর চিঠিখানা বড় ভালো লেগেছে, ধন্যবাদ। শুভ্র ব্যানার্জি আছে, এম ডি এনায়েত কবির আছে, মৌগু আছে, আশেষ দে আছে, আরো আছে আব্দুর রাজ্জাক বিশ্বাস, পরিমল চক্রবর্তী, আরো যাদের নাম আছে, মন্তোষ কুমার পাল আছে, আর ইকতেদার, সৈয়দ ইকতেদার আলী বরিশাল থেকে, আরজু আছে, মাহবুব বাবু আছে, দীপক চন্দ্র ঘোষ আছে, আরো অজস্র বন্ধুরা। আমি যে কটি নাম পড়তে পারলাম এক মিনিটে আমি পড়ে গেলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, আপনাদের সমস্ত কমেন্টস এর রিপ্লাই আমরা লিখিত ভাবেই দেব। এখন চলে যাচ্ছি আবার বেলায়েত ভাইয়ের কাছে। বেলায়েত ভাইয়ের একটি বারবার একটি রিকোয়েস্ট আছে, আমরা মনে হয় কালুটাই শুনে নেই, কালুটা, কারণ আমাদের আধা ঘন্টা সময় আছে। কালুটা যেহেতু একটু বড়, আমরা মনে হয় এটি শুনি। বেলায়েত ভাই আমাদের কি বলেন? কালুটা কি শিমুল, কালুর আগে আমাকে একটি কবিতা করতেই হবে। সেটা হচ্ছে, এই কবিতাটির এমনি প্রতি অনুষ্ঠানেই আমার অনুরোধ থাকছে, কিন্তু তার সঙ্গে আমার দায়িত্ব সেটা। আজকে কায়েস আহমেদের মৃত্যু দিবস। হ্যাঁ, আমি আপনার পোস্টে দেখেছি, আমি কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, এবং যার মানে হাত ধরেই আমার বড় হওয়া, আমার শেখা, এবং বাংলা সাহিত্যের অনেক উল্লেখযোগ্য অত্যন্ত বলিষ্ঠ একজন লেখক কায়েস আহমেদ, যার উপন্যাস এবং ছোট গল্প দেশ বিভাগ নিয়ে সাম্প্রদায়িকতা নিয়ে চমৎকার সব লেখনী রয়েছে এবং অত্যন্ত শক্তিশালী। তার প্রতি শ্রদ্ধা জানাই
তাকে শ্রদ্ধা জানিয়ে, এবং যেসব বন্ধুরা আছে আমি দেখতে পাচ্ছি অনেকেই আছে, শাহিদা, অশেষ এবং শান্তনুদা, এরা তো আছেনই, নানান জন আছেন, এবং আরো বন্ধুদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি আবৃত্তি করছি কুষ্ঠ ব্যাধি, দেশ বিভাগের উপর লেখা। যে ব্যাধি সহজে সারার ব্যাপার ছিল না এক সময়, তারই উপর লেখা। কই যাও চন্দ্রমোহন, তোমার ক্ষেত, তোমার পুষ্করণী, তোমার আম জাম কলা কাঁঠাল, নারিকেল ঘেরা বাড়ি, উঠানে হলুদ গাঁদা, নীল সন্ধ্যা মালতী, বাঁধানো তুলসী মঞ্চ, গোয়াল ঘর, তোমার এই রাইস দুপাট ফালাইয়া রাইতের আন্ধারে কই যাও? কেন যাইতে হয়? বক্রেশ্বর পণ্ডিতের কথা মনে পড়ে? দাপর যুগ সমাপ্ত হইলে প্রজাপতি ব্রহ্মার পৃষ্ঠদেশে অধর্মের জন্ম হইল। মিথ্যা হইল অধর্মের সহধর্মিণী, দম্ভ তাহাদের পুত্র। দম্ভ আপন সহদরা মায়াকে বিবাহ করিল, এবং তাহাদের লোভ নামে এক পুত্র জন্মগ্রহণ করিল। লোভ ভগিনী গমন করে, ফলত তাদের ক্রোধ নামে এক পুত্র এবং হিংসা নাম্নী এক কন্যার জন্ম হয়। মনে পড়ে চন্দ্রমোহন, বক্রেশ্বর পণ্ডিত সেই কোন কালে চিতাখোলার স্থায়ী হইয়া পঞ্চভূতে মিশা গেছে, কথা মিশে নাই। মুনি ঋষিক বাণী তো তাই জগতে রইয়া যায়। তাই দম্ভ আর মায়ার বিয়ে আইজ হয়, আর লোভ নামের পুত্রের জন্ম কেউ ঠেকাইতে পারবে না। তাই তো চন্দ্রমোহন, বড় কষ্ট, মাটির বড় মায়া। রাইত নাই দিন নাই, মাথার ভিতরে খালি পাড় ভাঙে, নদী খালি কল 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 কইরা বইয়া যায়। চন্দ্রমোহন, মনে পড়ে ভরা বর্ষার সেই নদী, মাঠ বিল ভৈরা লণ্ঠনের আলো, রাইতের আন্ধারে কালো কালো মানুষের হাতে ট্যাটা আর কোঁচ। মনে পড়ে মাছ, আয় রে মাছ, জলের মিন বড় তরপায়। আশ্বিন মাসের পূজার কথা মনে পড়ে। আশ্বিন মাসের পূজা, নবান্ন, শীতের পিঠা, কাশবন। তবে কই যাও এই 14 পুরুষের ভিটা সাইরা, কোন নির্বাসনে যাও নদীর জলে চক্ষের জল মিশাইয়া? চন্দ্রমোহন, ইংরাজ গেল, কিন্তু তোমার কেন নির্বাসনে যাইতে হয়? দেশ না জননী, জননী কেন সন্তান বিসর্জন দেয়? 71-এর যুদ্ধের কথা মনে পড়ে। মানুষের কি কষ্ট, প্রাণের কি মায়া। চারিদিকে আগুন, কান্না, রক্ত, ভয়, দীর্ঘশ্বাস। অতঃপর স্বাধীন হইল দেশ। হায় রে স্বাধীন, আমরা যেন কোন রাক্ষসের পেটের মধ্যে আছি। আমাকে চোখ নাই, শরীর নাই, কেবল মাংসের তাল, কেবল হিংসার তাল। এখনো এত কিছুর পরও কেন নিজের শিখরে টান পড়ে? এখনো কেন সন্ত্রস্ত থাকতে হয় সদা? দেশ না স্বাধীন, তবে তুমি কেন হও ভীত? কেবল এই জন্যে যে তোমার নাম চন্দ্রমোহন। বাহ। আচ্ছা, বেলায়েত ভাইকে একটু গ্যাপ দিয়ে করবেন, আমরা একটু দুজনের পরিবেশনা শুনি। আপনার কালুটা শুনতে শুনতে না আমরা শেষ করব, নাকি একই সাথে পড়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, আপনার পরে ছেড়ে দিলাম। না না, আমরা পরেই করি, হ্যাঁ একটু, করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনার একটু সুদীপ্ত ওই আর করি। কবিতাটি একটু শুনতে শুনতে আমরা ওই রেশ নিয়ে চলে যাব না হয়। আমি চলে যাই বর্ণালীদির কাছে। বর্ণালীদি কি শোনাবে এবার? দুটি পরপর শুনিয়ে তোমার ফেলবে তুমি। হ্যাঁ, বর্ণালীদিকে তোমার আসলে কবিতাটা আমি একটু সামনাসামনি তুমি ডাকি, কিন্তু এই যে আনুষ্ঠানিকতা আপনি তুমি মিলিয়ে যাচ্ছে। না, তুমি বলো, তুমি বললেই ভালো লাগে। তোমার কাছ হ্যাঁ, থেকে সেটাই আপনিটা শুনতে ভালো লাগে না। হ্যাঁ, সেটাই। তোমার একটা কবিতা আমি পেয়েছি শিমুল, আমার ভীষণ মনে হচ্ছে একটু পড়ি, আচ্ছা, সবাই তাহলে শুনুক। পরপর দুটি শুনবো। হ্যাঁ হ্যাঁ, দুটি হ্যাঁ, পরিবেশনা শুনে ঠিক আমরা আছে। সুদীপ্তর কাছে চলে যাব। হ্যাঁ, ঠিক আছে, তোমার কবিতাটা একটা পড়ি। এটা বোধহয় একটু প্রেমেরই কবিতা, নাম না জানা অনুভূতি কবিতাটার আচ্ছা, নাম দিয়েছো ধন্যবাদ। তুমি। ঠিক আছে। হুম। আমার খুব ভালো লাগলো কবিতাটা পড়ে, তা মনে হলো যে আজকে শিমুলের সামনেই কবিতাটা পড়ি। ভালোবাসার জন্মের কোনো সময় নেই বোধহয়, আবহমান কাল ধরে সে জন্মায়, জন্মেছে, জন্মাবে, ঠাঁই পাবে আমার তোমার মতো কারো বুকে, তারপর ঝরে যাবে চৈত্র শেষের আমলকির মতো।
মনের বনে মুকুলিত হবে নাম না জানা ফুলের পাতায়, নাম না জানা অনুভূতিতে। এই ভালোবাসার কোনো অবয়ব নেই, আধারে নেই, অথচ অস্তিত্ব ঠিকই আছে। গতি থেকেও ভালোবাসা কত শব্দহীন। হঠাৎ হঠাৎ চোখের তারায় জ্বলে ওঠে ভালোবাসা, খুব গোপনে, নিঃশব্দে। অথচ সে তো আগুন নয়, আশ্রয় দেয় ভালোবাসা কত নিবিড় ছায়ায়, কোনো বৃক্ষ না হয়েও। যে জানে সেই শুধু জানে, যার বুকে ভালোবাসার ধুন বাজে সেই শুধু শুনতে পায় সে সুর। ভালোবাসা ভালোবাসাই, সমুদ্রের অতল সবুজ পেলব অন্ধকারের মতো, রেশমি উজ্জ্বল উষ্ণতার মতো, তিল তিল করে বহুদিন ধরে শ্যাওলার উপরে শ্যাওলা জমি ভালোবাসা জন্ম নেয়। এরপর বয়ে চলে অনন্তকাল ধরে এক হৃদয় থেকে অন্য হৃদয়ে। এবার তুমি খুব বলো ভালো তোমার লাগলো। কেমন লাগলো? আমি তো তুমি মুগ্ধ, বলো আমি তোমার শেষ কেমন করার লাগলো? চেষ্টা করছিলাম। কেন? ভীষণ তোমার ভালো লাগলো। তোমার আমি লেখা তো এটা না? রেকর্ড করার চেষ্টা, হ্যাঁ, ভীষণ ভালো লাগলো দিদি। কবি, আচ্ছা, কবির সামনে কবির কবিতাটা বলা একটা অন্যরকম আনন্দ হয় না? আমি একটু আচ্ছা, রেকর্ড আমি করেও নিচ্ছি দিদি। হ্যাঁ, শেষ কবিতা দিদির এবার শুনবো। হ্যাঁ, 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 আমি তাহলে একটা শুভেচ্ছা দিই সবাইকে, শুভেচ্ছা। সবাই হ্যাঁ, ভালো অবশ্যই। থাকুক সবার। হ্যাঁ, তো সেরকমই একটি ওপার বাংলার কবি হুমায়ুন আজাদের লেখা শুভেচ্ছা কবিতা। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো। ভালো থেকো চর, ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো জল, নদীটির তীর, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো। ভালো থেকো কাক, ডাহুকের ডাক, ভালো থেকো। ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি, ভালো থেকো লাউ, কুমড়োর হাসি, ভালো থেকো আম, আমাদের গ্রাম, ভালো থেকো। ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো। ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আড়িয়াল বিল, ভালো থেকো। ভালো থেকো নাও, মধুমাখা গাও, ভালো থেকো। ভালো থেকো মেলা, আরো ছেলেবেলা, ভালো থেকো। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। চমৎকার, চমৎকার। বর্ণালীদের কাছে রিকোয়েস্ট এসছে বিথিদির কবিতা। আমরা আরো অনেক অনুষ্ঠানে বর্ণালীদের কবিতা শুনবো। আজকে আমরা প্রায় সময়ের শেষের দিকে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ অসংখ্য বর্ণালীদের ধন্যবাদ। এই ভালো আগে থাকার আগে জানা বার্তা আমরা থাকলে, আগে পৌঁছে জানা দিলাম। থাকলে আগেই করতাম। হ্যাঁ, আমরা এখন তো বর্ণালীদের বার্তা পৌঁছে দিচ্ছি সমস্ত দর্শকদের কাছে। ভালো থেকো সব সবাই দর্শক। ভালো হ্যাঁ, থাকো। আরো আসবো আমরা বিদায় নিতে। আসছি এবার সুদীপ্তর কাছে। হুম, সুদীপ্ত, তুমি কি শোনাবে আমাদের? একদম শেষের দিকে সময় এসে শেষের গেছি, 12 মিনিট সময় আছে আমাদের। সময় সময় প্রায় শেষের মুখে। তো যে কবিতাটা একটা তোমার কবিতা, অসাধারণ কবিতা। আমার আমি একটু ও যখন বাবা, আজকে দেখছিলাম, কি আমার আমি দিবস হয়ে গেলাম নাকি? না তবে কালকে মানে আমার এরকম, জন্মদিন, পাবলিকলি ও বলছি বাহ, কালকে আমার জন্মদিন, সেই জন্য তাহলে তো আজকে আমার একটা কবিতা আগাম হতেই পারে। আচ্ছা, আগাম থ্যাংক ইউ। শুভেচ্ছা তোমাকে। আচ্ছা, আর ঠিক তার আছে। থেকেও যেটা একটু আগেই কবিতায় দেশভাগের কথা এলো, বর্ণালীদের কবিতায় ওপার বাংলার কথা এলো। আসলে আমরা এই যে দেশ ভাগ, এ তো আমাদের হৃদয়কে ভাগ করেছে, কিন্তু আমরা আসলে আমাদের সব দুবার বাংলার হৃদয় কিন্তু এক জায়গাতেই বাঁধা আছে। তো আমি সেটাই। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা ছোট্ট কবিতা এবং তোমার কবিতা, এই দুটো কবিতার আচ্ছা, মধ্যে একটা অসম্ভব মিল, ঠিক দুটো আছে। কবিতার মধ্যে একটা অসম্ভব মিল আছে।
এই দুটো বলে আমি শেষ করব। ঠিক আছে। মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মুনস্কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, উরুডোবা জলে সারাদিন খুনসুটি, বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা, হেলানো বটের ডালে দোল খায় ছুটি। এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকা ডাকি, ওদিকের গ্রামে রোদ্দুর কিছু বেশি, ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি, ভরা নৌকায় গান গায় ভিনদেশি। আমার বন্ধু আজানের সুরে জাগে, আমার দু চোখে তখনও স্বপ্নলতা, ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নীরবতা। আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই আড়ি, মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি, গাব গাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি। আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা, দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা, আমি দেখি তার সহাস্য মুখ ফেরা। আমাদের ছুটি মন বদলের খেলা, আমাদের ছুটি অরণ্যে খোঁজাখুঁজি, আমাদের ছুটি হাসি কান্নার বেলা, আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি। খেলায় খেলায় জীবন পৃষ্ঠা ওড়ে, খেলায় খেলায় ইতিহাস দেয় উঁকি, এদিকে ওদিকে পৃথিবীর পিঠে পড়ে কত না মানুষ ভুর কুঁচকিয়ে সুখী। বন্ধু হারালে দুনিয়াটা খাঁ খাঁ করে, ভেঙে যায় গ্রাম নদী ও শুকনো ধুধু। খেলার বয়স পেরোলেও একা ঘরে, বারবার দেখি বন্ধুরি মুখ শুধু। সাঁকোটির কথা মনে আছে আনোয়ার? এত কিছু গেল, সাঁকোটি এখনো আছে, এপার ওপার স্মৃতিময় একাকার, সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে। এবং একদম শেষ করব অসাধারণ একটা কবিতা, শিমুলদির জীবন্ত ফসল। কথা দিয়েছিলে মধ্যরাতে পাড় ভাঙা নদীর মতন, আমার স্বপ্নাতুর ঘুম কেড়ে নিয়ে তুমি আসবে কোনো শুক্লপক্ষের রাতে। রং বেরঙের অনেক পাখি উড়িয়ে তুমি পা রাখবে আমার ধূসর প্রাঙ্গণে, অথবা বৈশাখী ঝড়ের মতো হঠাৎ কোনো মধ্য বৈশাখে তুমি এসে সুবাতাস বইয়ে দেবে হৃদয়ের ভাঙা খাঁচায়, অথবা হেমন্তের কোনো মিষ্টি গধূলিতে যখন চারিদিকে নবান্নের উৎসব, আকাশে মেঘের ভেলা ভেসে যায় দূরে, আর আমি শুধু প্রতীক্ষমান তোমার পথ চেয়ে। অপেক্ষায় অপেক্ষায় কেটে গেছে বর্ষ ও মাস, আঙিনায় ঘুরে গেছে উদাস বাতাস, তরুণ চাঁদের রাতে কেঁদে কেঁদে ফিরে গেছে একাকী চাতক, ঝরেছে পালক তার শীতার্ত হাওয়ায়, নিঃশব্দ রাত্রির বিষণ্ণ বাতাসে। কষ্টেরা পথ চেয়ে হয়েছে বিফল মনোরথ, তুমি আসনি, তবু তুমি আসনি। মাঠের ধান সবুজ থেকে হলুদ হয়েছে কতবার, ক্লান্ত পাখিরা ফিরে গেছে নিড়ে, তুমি আসনি। আজ যখন এলে তখন একে একে সজল বর্ষা গেছে থেমে, বিবর্ণ পাতার মতো বসন্ত গেছে ঝরে, নরম হয়ে এসেছে বিকেলের রোদ, শুধু রয়ে গেছে অপেক্ষমান স্বাদহীন এক জীবন্ত ফসল। অসাধারণ একটা কবিতা। অভিভূত হয়ে গেলাম। এই কবিতাটি আমি ভেবেছিলাম মেয়ে কণ্ঠে বোধহয় বেশি যায়, কিন্তু পুরুষ কণ্ঠে যে এত ভালো লাগবে, অসাধারণ। ভালো থেকো দাদা, এমন করেই সাথে থেকো, পাশে থেকো। যদি বেঁচে থাকি আবার হয়তো কলকাতায়, আসানসোলে, এইভাবে আমাদের বন্ধুত্ব, আমাদের পথ চলা চলবেই। আমরা একই মঞ্চে আবার আশা রাখি কাজ করব, অনেক আমরা কাজ সবাই নিয়ে ভালো আমরা থাকবো, আবার আমাদেরকে মাঠে ভালো নামবো। থাকতেই হবে। তোমাকে আমি আমরা আবার সবাই আনবো ভালো স্ক্রিনে, আমরা সবাই মিলে একসাথেই বিদায় নিব দর্শকদের কাছ থেকে। পুরোটা সময় আমাদের সাথে থাকো, আমরা কাল্লু শুনে তারপরে আবার সবাই কাছ থেকে বিদায় নিব বন্ধুদের কাছে। ভীষণ একটা ভালো লাগা, নিজের কবিতা অন্যের কণ্ঠে শোনাটা এটা একটা অনেক বড় পাওয়া।
সেই জন্য জালালাবাদ টিভিকে আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি, এই সুযোগটুকু আমাদের করে দিচ্ছেন। আমরা একটা মুগ্ধতার রেশ নিয়ে একটা দারুণ সময় পার করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু একটা সোনালী ডানার ভালোবাসায় ভর করে করে আমরা পার করছি আমাদের সময়। দেখতে দেখতে কখন যে আমরা একদম চলে এলাম একেবারে সময়ের শেষের দিকে, চলে যাচ্ছি বেলায়েত ভাইয়ের কাছে। বেলায়েত ভাইয়ের কাল্লুটা শুনবো, তারপরে আমরা বিদায় নিয়ে নেব বন্ধুদেরকে একটু কৃতজ্ঞতা জানিয়ে। সব বন্ধুদের নামগুলো বলে আমরা চলে যাব। কাল্লুটা একটু শুনে নিই, যদিও কাল্লু কবিতাটা একটু বড়, তবে বেলায়েত ভাই আশা করি যে টাইমের মধ্যেই শেষ করবেন, আমরা সেটাই জানি। হ্যাঁ, শিমুল ধন্যবাদ। কাল্লু মূলত একটা আহ, সন্ত্রাসবাদীর কবিতা। কিছু ছেলেকে ব্যবহার করা হয় প্রশাসন এবং ক্ষমতাধর ব্যক্তিরা, কিন্তু যখন সে ফিরে যেতে চায় তখন আর পথ থাকে না। সে হচ্ছে কাল্লু, সুবোধ সরকারের কাল্লু। নামাজ পড়া শেষ, আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ। একটা সাদা অ্যাম্বাসাডার এসে দাঁড়ালো কাল্লুর চুক্তিতে। জয় শ্রীরাম। কাল্লু বলল, জয় শ্রীরাম। ওরা তিনজন ছিল। এই বলে একটি মোবাইল ধরে এ তল্লাটির লোকে ডাকে কাটা কাল্লু 5 বছর আগে ওয়াগন ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল, সেই কাটা হাত মাটি থেকে তুলে দিয়ে দৌড়েছিল। জয় শ্রীরাম। হাতে ত্রিশূল, হাকি হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় গেরুয়া। ভোর 4টে মোবাইল বাজলো। উঠে পড় কাল্লু, সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে। কাক ডাকার আগে তোর ছেলেদের ডাকতে হবে। মুরগি ডাকার আগে তোকে বলতে হবে জয় শ্রীরাম। তোর ভুলে যাস না, 5 বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিআরপি, তার নাম ইকবাল। তোর অ্যাকশন শুরু আর 1 ঘন্টার মধ্যে। স্পটে গেলেই তুই সব পেয়ে যাবি, কেরোসিন, পেট্রোল, লোহার রড, আর একটু দূরে দাঁড়িয়ে থাকা পুলিশ, আর একটু দূরে থাকবে পার্টির ছেলেরা। পার্টির ছেলেদের থেকে আর একটু দূরে থাকবে জিপ, রেড লাইট, অ্যাম্বাসাডার। এইসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না, তুই যা, এগিয়ে যা। আজ তোর দিন, হাত কেটে নে। তোর একটা হাত কেটেছিল যারা, তাদের 100টা হাত কেটে লরিতে তুলে দে, ঘর পুড়িয়ে দে। তুই তো কোনো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা। আবার বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর কাল্লু আর কাল্লু ছিল না। এরপর কাল্লু আর মানুষ ছিল না। এরপর কাল্লু কেউ ছিল না। কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল, কাল্লু লোহার রড হয়ে ঘুরে গেল। 1 ঘন্টার মধ্যে একটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু। তার দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল। একটা বোতল এগিয়ে দিল কাল্লুর দিকে। কাল্লু বলল, তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি ওসব ছুঁই না। কাল্লু পেছন ফিরে দেখলো, একটা গোটা পাড়া জ্বলছে দাউ দাউ করে, দাউ দাউ করে। একটা শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু। কে গাছের পিছনে? কে কে ওখানে, কে কাটছে? এক ঝটকায় ধরে ফেলে চুরি পড়া হাতটা। একটা 12-13 বছরের মেয়ে, নতুন একটা ঘাগরা পরা, নতুন চুড়ি, চোখে চশমা, হাতে হ্যারি পটার। কাল্লু চিৎকার করে, তুই এখানে কেন? এখানে কি করছিস? তুই কে? আমি রুকসানা। তুই কে? আমি ক্লাস 7-এ পড়ি। তুই কে? আমার মা বাবা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু বের করে নিয়ে এসো না। আরে শালা, জানিস না আমি মারতে পারি, বাঁচাতে পারি না। ততক্ষণে কাল্লুর ছেলেরা কাল্লুকে ঘিরে ধরল। গুরু, কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু দেখলো প্রত্যেকটা মুখ আগুন, প্রত্যেকটা মুখ মদ, প্রত্যেকটা মুখ খুন। সবচেয়ে বেশি মদ খেয়েছে যে মুখটা, সে বলল, গুরু, 50-50, তুমি একবার, আমি একবার। চলো, আজ একটাও রেপ করতে পারিনি, এবার করতে দাও। কাল্লু সপাটে একটা চড় মারলো। বাঁ হাতের চড়ে ছেলেটা গড়িয়ে পড়লো। মানে কাল্লু মেয়েটাকে আপাদমস্তক দেখলো। নতুন একটা ঘাগরা পরা, নতুন চুড়ি, চোখে চশমা, হাতে 1 মিনিট আগেও ছিল হ্যারি পটার। ওর নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস 7-এ পড়তো, তার হাতে এমন চুড়ি থাকতো, তার হাতে এমন বই থাকতো। কাল্লু চিৎকার করে ওঠে, তুই এখনো বেঁচে আছিস কেন? তুই মরে যাসনি কেন মা? পেছনে জ্বলছে ঘর বাড়ি, সামনের রাস্তায় জ্বলছে 3টে মারুতি ভ্যান, আর একটি গাছের তলায় একটি কিশোরী একা। কাল্লু মেয়েটাকে কোলে তুলে নেয়। মেয়েটি মারছে কাল্লুকে, আমার মা কোথায়, আমার বাবা কোথায়?
কাল্লু থমকে ওঠে, বেটি চুপ কর রমন। কাল্লুর দলের ছেলেরা হচ্ছেটা কি বুঝতে পারে না, ওরা ঘিরে ধরে কাল্লুকে, মার মার। কিন্তু কাল্লু ওদের মেরে মাটি ফেলে দেয়। কাল্লু মেয়েটিকে কোলে তুলে নেয়, তারপর দৌড়য়। পেছন থেকে তার ছেলেরা বলে, গুরু তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাওয়াবে না। কাল্লু পেছন ফিরে দাঁড়ায়, তারপর ঠুঁ করে থুতু দিয়ে আবার দৌড়তে থাকে। একটি নদীর ধারে এসে আঁজলা ভরে জল তুলে নেয়। কাল্লুর কাছ থেকে মেয়েটি তখন পালাতে থাকে। কাল্লু খপ করে ধরে ওঠে, মেয়েটি চিৎকার করে ওঠে, আমার মা কোথায়, আমার বাবা কোথায়। কাল্লু ধমকে ওঠে, চুপ শালা, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ঠিক তক্ষুনি বেজে ওঠে মোবাইল। কিরে কাল্লু, কি করছিস মেয়েটাকে নিয়ে? এখনো সময় আছে, ওকে নদীতে ছুড়ে ফেলে দে। কাল্লু এক কান থেকে আরেক কানে ফোন নিয়ে বলে, আমি পারবো না। কি হচ্ছে কাল্লু, মেয়েটাকে রেপ করে নদীতে ছুড়ে ফেলে দে। কাল্লু কান থেকে ফোন নামিয়ে নদীতে ছুড়ে ফেলে দিল মোবাইল। তারপর মেয়েটিকে কোলে তুলে নেয় আর দৌড় দৌড় দৌড়। কাল্লু কোথায় যাবে জানে না, কাল্লু কি খাবে জানে না, কাল্লু কি খাওয়াবে তাও জানে না, শুধু জানে মেয়েটাকে বাঁচাতে হবে। এতদিন সে শুধু মানুষ মেরেছে, আজ প্রথম সে কাউকে বাঁচাতে চাইছে। মানুষকে বাঁচানো এত আনন্দের। কাল্লুর পেছনে জয় শ্রীরাম, কাল্লুর পেছনে পুলিশ, কাল্লুর পেছনে পার্টির লোক, কাল্লুর পেছনে প্রশাসন। কাল্লুর বাড়ি পুড়ছে, কাল্লুর বউ ঘর ছাড়া, কাল্লুর নামে হুলিয়া। কাল্লু দৌড়য়, নদী পেরোয়, জলা পেরোয়, ধান ক্ষেত পেরোয়, এক ট্রাক থেকে আরেক ট্রাক, এক ট্রেন থেকে আরেক ট্রেন। কাল্লু জানে সে গুজরাট ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে একদিন কলকাতায় এসে দাঁড়াবে। চোখে চশমা, হাতে হ্যারি পটার, পিঠে স্কুল ব্যাগ নিয়ে। একদিন কাল্লু মেয়েটিকে স্কুল বাসে তুলে দেবে, আর কাল্লু ময়দানের হাজার হাজার ফোয়ারার পাশে সপ্তর্ষি মণ্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে। অসাধারণ, একদম থমকে গেছি মুহূর্তটার মধ্যে একদম। কি যে দারুণ পরিবেশনা। আমরা সবাইকে একসাথে স্ক্রিনে নিয়ে আসি, সবার কাছ থেকে সবাইকে নিয়েই আমরা বিদায় নেব। সব বন্ধু আমি একটু সবাই আস্তে আস্তে আমি বন্ধুদের নামগুলো পড়ি, তারপরে হ্যাঁ, একসাথে আমরা বিদায় নিয়ে নেব। আছে আমাদের সাথে ঝর্ণা বাড়ই, মাহবুব আলম, কামাল রনি, বাপ্পি ভট্টাচার্য, লাবণ্য সীমা, মাঝার ইসলাম, সুস্মিতা সরকার, মন্তোষ কুমার পাল, সুমনা দত্ত, রাবেয়া শামস সাথী, পরিমল দা, জিয়াউল হাসান, ওসমান গনি, জাহানারা রেখা, আশিস দে, সুভাষিস মিত্র, আরজু আছে, মিজান চৌধুরী, শুভাশিস, সৈয়দ ইকতেদার আলী, দীপক কুমার ঘোষ, সুভা জাহারা পারভেজ, তানভীর পারভেজ। আচ্ছা, আমাদের সাথে আরো অনেক বন্ধু আছে, সবার নাম বলতে পারছি না, জানি না সাউন্ডে ইকো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা বিদায় নেওয়ার সময় এসে গেল। 1 মিনিটে বিদায়টা নিয়ে নেবে আমাদের সুদীপ্ত। তুমি তোমার বন্ধুদের, আমার সকল দর্শকদের কাছ থেকে, জালালাবাদ টিভির পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। তুমি বিদায় নিয়ে নাও বন্ধুদের কাছ থেকে। অনেক ধন্যবাদ জালালাবাদ টিভিকে, অনেক ধন্যবাদ শিমুলদি তোমাকে, এবং প্রত্যেকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রত্যেককে অনেক ধন্যবাদ। আমরা আশা রাখি এই কালো মেঘ কেটে যাবে, অনিশ্চয়তার কালো মেঘ কেটে যাবে, সবকিছু সেরে উঠবে, পৃথিবী আবার সেরে উঠবে, আমরা সবাই আবার এক হব, সংস্কৃতি আগে নেব। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। অনেক ভালো থেকো দাদা, তুমিও। বর্ণালী দি, তুমি বিদায় নিয়ে নেবে এবার। জালালাবাদ টিভিকে অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা আমাদেরকে আজকে এই সুযোগটা দেওয়ার জন্য, সবাইকে কবিতা শোনানোর জন্য। আশা করি আবার ভবিষ্যতে আমরা এরকম আবার সুযোগ পাবো। আর যে বন্ধুরা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পৃথিবীর প্রান্ত থেকে, আমেরিকা থেকেও আমার এক বন্ধু ছিল মিলি পাল, তো এখানকার তো আছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আর শিমুল, তোমাকে তো অনেক ভালোবাসা, বেলায়েত, সুদীপ্ত, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই ভালো থেকো। একদিন এই আবার আলো ফুটবে, সুদিন আসবে, আমরা আবার একসাথে হব, একসাথে অনুষ্ঠান করব, এই আশা রাখি। সবাইকে অনেক শুভেচ্ছা, শুভরাত্রি।
আচ্ছা, বেলায়েত ভাইয়ের কাছে চলে যাই, তারপরে শেষ কথাটি আমি বলবো। হ্যাঁ, জালাল আহমেদ টিভিকে আমার অভিনন্দন, আমাকে ডাকার জন্য, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ এই জন্য। একটু ক্ষেত থেকেই গেল, জালালাবাদ টিভিতে এলাম, কিন্তু নেপথ্যে যারা আছেন তাদের সাথে যুক্ত বা দেখা হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু তাদের প্রতি যারা নেপথ্যে যে কর্তা ব্যক্তিরা কাজ করছেন, সঙ্গে আছেন, তাদের প্রতি আমার অভিনন্দন রইল, ভালোবাসা রইল, কৃতজ্ঞতা রইল। আর এই যে অতিথিরা যারা এসছেন, বর্ণালী দিয়ে এসছেন দূর দূরান্ত থেকে, সুদীপ্তকে আমার নতুন করে পাওয়া খুব ভালো লাগলো, সুদীপ্তের সাথে পরিচয় হওয়ার পরে। আর শিমুল তো প্রাণের মানুষ, তুমি আছোই, আবার দেখা হবে, যুক্ত হবে। তবে যেই সংকটকাল আমরা পার করছি এখন, প্রত্যাশা আমাদের সবারই আছে, নতুন সূর্য উদিত হবে, আবার আমাদের সেই হারানো আমরা সেভাবে এগিয়ে যাব। তবে যেটুকু আমাদের করণীয় সেটুকু যেন আমরা করে যাই, সবাই যে যে প্রান্তে সবাইকে ধন্যবাদ, এবং বন্ধুরা যারা যুক্ত আছেন সবাই অনেক ধন্যবাদ বেলায়েত ভাই, বর্ণালী দি, সুদীপ্ত, আপনাদের তিনজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আগামীকাল রাত 9টায় আমরা আরো তিনজন এপার ওপার মিলেমিশে আমরা একাকার হয়ে আবৃত্তি পরিবেশনা শোনাতে পারবো। আমাদের সাথে থাকবেন কালকে আহকামুল্লাহ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মৌ গুহ, উনি থাকবেন গ্লোব টিভির উপস্থাপক এবং আবৃত্তি শিল্পী, এবং আরো থাকবেন পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী রাজা দাস। এই তিনজনকে নিয়ে আমরা কালকে আবার 9টার সময় হাজির হব। আপনারা আমাদের সাথে থাকবেন। অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আমরা কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাঁটাতারের বেড়া উঠিয়ে ফেলেছি। হ্যাঁ, প্রতিদিনই পশ্চিমবঙ্গের কেউ না কেউ থাকছেন। তো আমাদের আমাদের ভালোবাসা, হৃদ্যতা, আমাদের আসলে কোনো কাঁটাতার নেই। লন্ডন থেকে প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটা। আমি বাংলাদেশে ঢাকায়, বেলায়েত ভাই ঢাকায়, সুদীপ্ত আছে আসানসোলে, ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায়। তো এই যে আমাদের ভালোবাসাটা এইভাবেই চলুক, এই ভালোবাসাটা সাথে নিয়ে এই লকডাউনের সময়টা আমরা আমাদের মনকে ভালো রাখবো, আমরা সবাই ভালো থাকবো। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, শুভরাত্রি। শুভরাত্রি।